সুপ্রিয় দর্শক, সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনের ৯৬তম পর্ব আজ আমরা আলাপ করতে চাই আওয়ামী লীগের রাজনীতির ৭৫ বছর। উপমহাদেশের অন্যতম বৃহত্তম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তার ৭৫ বছর উদযাপন করেছে। এই ৭৫ বছরে আওয়ামী লীগ এই অঞ্চলের মানুষের এবং দেশের বাক বদলের সঙ্গে জড়িত ছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং বহুবার তাদের দলের থেকে বড় বড় নেতারা বের হয়ে গেছে। ভাঙন যদি নাও বলি, তো আওয়ামী লীগ নিজেও বারবার রাজনীতিতে অবস্থান পরিবর্তন করেছে। আজ তারা বাংলাদেশের শাসনের দায়িত্ব আছে। আওয়ামী লীগের তাই ৭৫ বছর যেহেতু এই অঞ্চলের ইতিহাসের সঙ্গে জড়িত, এটা আলোচনার দাবি রাখে। সে লক্ষ্যেই আজকে আমরা আওয়ামী লীগের রাজনীতির ৭৫ বছর নিয়ে আলাপ করবার জন্য সমবেত হয়েছে। আমাদের সাথে অতিথিদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। শমশের মবিন চৌধুরী বীর বিক্রম, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত। তারপরে রয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারপরে রয়েছেন খুশি কবির, উন্নয়ন ও মানবাধিকার কর্মী। তারপরেই রয়েছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক, লেখক এবং গবেষক। এদিকে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। আরও অনেক পরিচয় আছে প্রত্যেকেরই, আমি একটু সংক্ষেপে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে সংস্কৃতি জন এবং ট্রাস্টি মুক্তিযুদ্ধ জাদুঘর সারা জাকের যোগ দেবেন। তার পাশেই রয়েছেন অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন পাটোয়ারি, ইতিহাসবিদ, লেখক এবং গবেষক, এবং অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আমাকে অজয় দাশগুপ্ত আপনাকে দিয়ে শুরু করতে হবে, কেননা আওয়ামী লীগের ইতিহাসটা যদি সংক্ষেপে একটু আমরা তুলে ধরতে চাই। দেশ বিভাগের ৪৭ সালের অব্যবহিত পরেই আওয়ামী মুসলিম লীগের জন্ম, যতটুকু আমি সংক্ষেপে বলতে পারি। সেখান থেকে এক পর্যায়ে আওয়ামী লীগ মুসলিম লীগ শব্দটি ফেলে দিয়ে অসাম্প্রদায়িক ধারায় রাজনীতি করার লক্ষ্যে আওয়ামী লীগে পরিণত হয়। ৬ দফা প্রশ্নে আওয়ামী লীগ থেকে বেশ কিছু নেতা বেরোয় যান। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নিরঙ্কুশ নেতৃত্ব গ্রহণ করেন। ৬৯-এর গণ আন্দোলনে তাকে অবিসংবাদিত নেতায় পরিণত করে। তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে অনেকে ভোট বর্জন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলায় স্বাধীন করো, বাংলাদেশ, বামদের এরকম স্লোগানের মুখেও তিনি এলএফও মাথায় নিয়েও নির্বাচনে যান এবং বাংলার মানুষের জন্য নিরঙ্কুশ রায় অর্জন করেন। ক্ষমতা হস্তান্তর না করে ২৫শে মার্চ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়লে পাকিস্তান বাহিনী, তিনি গভীর রাতে পূর্ব রেকর্ডকৃত স্বাধীনতার ইতিহাস পূর্বে ধারণকৃত প্রচারিত হয়। বঙ্গবন্ধু জেলে যান। তার অনুসারীদের নেতৃত্বে মুজিবনগরের সরকার গঠিত হয়, দেশ স্বাধীন হয়। ৭৫-এ কোল্ড ওয়ারের বিভাজনের রেখা ধরে ৭৫-এ তিনি আওয়ামী লীগ সহ জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর ৫-৬ বছর বিভিন্নভাবে আওয়ামী লীগ রিভাইভ করার চেষ্টা করে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা ৮১ সালে এসে হাল ধরেন। ৯৬-এ তিনি খণ্ডিত রায় নিয়ে, খুব সীমিত রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন, আবার ক্ষমতা ছেড়ে চলে যান। ১/১১ সরকার তাকে জেলে নেয়। জেল থেকে বেরিয়ে তিনিও আওয়ামী লীগের নিরঙ্কুশ একক নেতায় পরিণত হয় এবং ২০০৮-এর পর ১৪, ১৮, ২৪ পরবর্তী নির্বাচনগুলি নিয়ে অনেক বিতর্ক এবং তর্ক হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আজ বাংলাদেশের নিরঙ্কুশ দল। এই হচ্ছে আমার জানা মতে আওয়ামী লীগের সংক্ষিপ্ত ইতিহাস। এবং এই সংক্ষিপ্ত ইতিহাসের মোটা দাগে বাক বদল কোথায়, এবং এই পর্যায়ে না হলেও দ্বিতীয় পর্যায়ে আমরা আওয়ামী লীগ ৮-এর পরে এসে যে নিরঙ্কুশত্ব অর্জন করলো, সেখান থেকে আওয়ামী লীগ কি মানুষের আশা আকাঙ্ক্ষার কতখানি রক্ষা করতে পারছে, সেই আলোচনাটা দ্বিতীয় পর্বে করব। আগে আওয়ামী লীগের বাক বদল নিয়ে যদি আপনি, আমি খুব কমই জানি, আপনি যদি একটু তুলে ধরেন। আমি এবং সুভাষ সিংহ রায় এই বছরের ২৩শে জুন আওয়ামী লীগের ৭৫ বছর, এইটা একটা বই লিখেছি। ৭৫টা মাইলস্টোন ঘটনা যদি বলেন আর কি। প্রথমটা যদি ধরেন, আওয়ামী লীগ কিন্তু
49 সালে, অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার 2 বছরেরও কম সময়ের মধ্যে কিন্তু 1.5 বছর প্র্যাকটিক্যালি একটা ক্ষমতাসীন দল থেকে বের হয়ে এসেছিল। মুসলিম লীগ তার নিরঙ্কুশ ক্ষমতা, মানে এরকম একটা সময় কিন্তু মৌলানা ভাসানী, শামসুল হক, শেখ মুজিবুর রহমান, এর সঙ্গে আরো আতাউর রহমান সাহেব ছিলেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকায়। শেরে বাংলা বললেন যে আমার তো চাকরি দরকার, অ্যাটর্নি জেনারেল হয়ে গেলেন। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতাসীন দল থেকে বের হয়ে আসা একটা রাজনৈতিক দল, এবং এটা আমরা অনেকেই হয়তো মনে হলে যাচ্ছে কয়েকজন মিলে, তাও না। কিন্তু আপনার এই 49 জুনের আগে আপনার নারায়ণগঞ্জে মিটিং করছে ভাসানী, শেখ মুজিবুর রহমান, শামসুল হক, 3 জনেই গেছেন। শেরপুরে গেছেন, মানে ময়মনসিংহের শেরপুরে। তারপরে আপনার আরও বেশ কিছু জায়গায় কিন্তু প্রস্তুতি সভা করেছেন। এইটার পাশাপাশি যেটা মৌলানা ভাসানী জড়িত ছিলেন না, কিন্তু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম এরা কিন্তু ছাত্রলীগ গঠন করেছে 48 সালে। এবং এটা হলো একটা, যদি আপনি বলেন। আর একটা পুরো সময়টা যদি বলেন, সময় উপযোগী কর্মসূচি 54 যুক্তফ্রন্টের 21 দফা কিন্তু আওয়ামী লীগেরই কর্মসূচি, আওয়ামী লীগের নেতারাই লিখছে। শেরে বাংলা সাহেব হচ্ছে আচ্ছা করো, মানে পাবলিক তো আমাকে দেখে, কর্মসূচি তো বড়, কিন্তু আওয়ামী লীগ কর্মসূচিটা তৈরি করেছে। আবার যদি আপনি দেখেন 66তে আওয়ামী লীগের 6 দফা, 54 6 দফায় কিন্তু অর্থ ছিল কেন্দ্রের হাতে। এই 12 বছরের অভিজ্ঞতায় কিন্তু যে পুঁজি পাচার বন্ধ, শোষণ বন্ধ করতে হলে কিন্তু আপনার অর্থ রাখতে হবে প্রদেশের হাতে। 6 দফার মূল তো অর্থ। 54 আমরা 21 দফা বলি যে 21 দফা অনুযায়ী স্বায়ত্তশাসন, সেখান থেকে কিন্তু শেখ মুজিবুর রহমান বের হয়ে গেলেন আর কি। এইটা 71-এর কর্মসূচি যদি বলেন, স্বাধীনতা, এগুলো তো সব সুস্পষ্ট। এখানে যদি একটু থামিও অজয় দাশগুপ্ত, আপনাকে যদি একটু জিজ্ঞেস করি যে আমাদের নতুন জেনারেশনের কাছে তো অনেক তথ্য নাই। এই যে আওয়ামী মুসলিম লীগের গঠন, আওয়ামী মুসলিম থেকে আওয়ামী লীগ, এই জায়গাগুলিতে সম্প্রতি নিউ মিডিয়ায় কিছু কিছু পোস্টে বলা হচ্ছে আওয়ামী লীগ তার জনককে ভুলে গেছে। যে জনককে, হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে মাওলানা ভাসানীকে মানে সামনে এনে বঙ্গবন্ধুর একটা প্রতিদ্বন্দ্বী তৈরি করার একটা প্রচেষ্টা। মৌলানা ভাসানী সাহেব তো প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, এবং শেরপুরের যে জনসভা 48 সালে, ওখানে বলছিলেন যে নব পরিবার, রায় বাহাদুর, খান বাহাদুর থেকে আওয়ামী লীগকে বের করে আনতে হবে। এই গণভোগী চরিত্র বাংলাদেশের রাজনীতিতে মৌলানা ভাসানী যেমন, আবার তরুণ বলেন, কিশোর বলেন, শেখ মুজিবুর রহমান কিন্তু একই ধরনের ভূমিকায় ছিলেন। না, মৌলানা ভাসানী থেকে আওয়ামী লীগ শেখ মুজিবের হয়ে গেল কিভাবে? শেখ মুজিবের হয়ে গেল, মৌলানা ভাসানী আওয়ামী লীগ করলেন। 57 সালে কাকবাড়ি সম্মেলন যেটা নিয়ে বলে, মৌলানা ভাসানী সাহেব কিন্তু সম্মেলনের আগেও সম্মেলন হয়েছে, কৃষক সমাবেশ করছেন কাকবাড়িতে সারা দেশের, এবং নিজের প্ল্যাটফর্ম তৈরি করছেন। কিন্তু সেই কৃষক সমাবেশের সভাপতি হচ্ছে শেখ মুজিবুর রহমান। জাস্ট ভাবেন এখন আর কি যে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিল, যে 57 সালে কাকবাড়ি সম্মেলনের আগে কাকবাড়িতে বিশাল কৃষক, ভাসানী সাহেব কিন্তু তাই করতেন, এই কাকবাড়িতে করতেন আর এই জয়পুরহাটে করতেন, ওনার শ্বশুরবাড়ি এলাকা যেখানে আর কি, পাঁচবিবি ইত্যাদি, এই বীরনগর, ওইখানে উনি সমাবেশ করলে এই 2 জায়গা করতেন, থাকতেনও বেশিরভাগ সময় এইখানে। আর শেখ মুজিবের কাজ ছিল এই 2 জায়গা, আর সরোয়ার্দী পশ্চিম পাকিস্তানের করাচি বা লাহোরে, এই জায়গা শাটল ককের মতো দৌড়াদৌড়ি করতেন আর কি, নেতাদের অনুমোদন কাজের জন্য নেওয়ার জন্য। কিন্তু মৌলানা ভাসানী সাহেব তো 57 সালে বের হয়ে গেলেন, এবং বের হয়ে গেলেন কিন্তু অনেক বড় শক্তি নিয়ে। সেটাও কিন্তু তিনি, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় তখন, পাকিস্তানের ক্ষমতায়, কেন্দ্রেরও ক্ষমতায়। সেই সময় ক্ষমতাসীন দল থেকে যাদের নিয়ে বের হয়ে গেলেন, তাদের অনেকে কিন্তু ত্যাগ তিতিক্ষায় বলেন, আদর্শ অনুসরণ বলেন, এবং শেখ মুজিবুর রহমান যে বাকশালে গেলেন 75, এই সবাইকে আবার ফেরত নিয়ে আসছিলেন বাকশালে। যারা 57-এ, ভাসানী সাহেব কিন্তু নিজেই প্রতিষ্ঠাতা সভাপতি একটা বড় দল নিয়ে কিন্তু নিজের প্রতিষ্ঠিত দল থেকে বের হয়ে গেলেন।
না, মানে এই দিকগুলি যে আওয়ামী লীগের অন্তর্শক্তি, সভাপতি সাধারণ সম্পাদক যেই থাকুক না কেন, অন্তর্গত শক্তি, এই দলের অন্তর্গত শক্তি শেখ মুজিব। তো সেটাই তো প্রমাণিত হয়েছে যখন তার থেকে মওলানা ভাসানী বের হয়ে যাওয়ার পরেও কিন্তু মূল ধারায় পরিণত হয়েছে শেখ মুজিবের আওয়ামী লীগ। এই ইতিহাসটা আমাদের অনেকেই জানা নাই। মানন ভাই, আপনার কাছে যদি আসি এর পরবর্তীতে, এরপরেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরেও আওয়ামী লীগ জাতীয় দল বাকশাল গঠন করে, সেটা নিয়েও এক দল এরকম একটা প্রচার অপপ্রচার আছে। পরবর্তীতে বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর মিজান চৌধুরীর নেতৃত্বে একটা বড় অংশ বের হয়ে যায়। ৭২-এও কিন্তু আওয়ামী লীগের একটা বড় অংশ বের হয়ে যায় জাসদ নামে। সো এই দুইটা দিক, প্রথমে হচ্ছে জাসদের কে আপনি কিভাবে মূল্যায়ন করেন, এবং এই প্রতিকূলতায় আওয়ামী লীগ মূল ধারা হিসেবে টিকে থাকলো কিভাবে, যে একটা বড় অংশ, তরুণদের বড় অংশ জাসদ বের হয়ে গেল ৭৫ থেকে ৮১, এই দুইটা সময় যদি আপনি একটু। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, বাকশাল। হ্যাঁ, বা আপনি যে প্রশ্নটা করেছেন, মওলানা ভাসানীর আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ কিভাবে হয়ে গেল, তারা বলেছেন আসলে মাওলানা ভাসানের আওয়ামী লীগ কিনা, কেননা সেখানেও তো শেখ মুজিব ছিলেন। এখন শুধু আওয়ামী লীগের কথা আপনি কেন বলবেন? এই উপমহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটার প্রতিষ্ঠাতা তো একজন ইংরেজ, অক্টেভিয়াস হিউম। সেটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে নাই। মানে ইংরেজদের একটা প্ল্যাটফর্ম, সেখানে কিছু ভারতীয় থাকবে, ভারতীয়দের সাথে সুসম্পর্ক সৃষ্টি করার জন্য গঠন করা হয়েছিল। এই যে মুসলিম লীগ বলতে আমরা বলি জিন্নার মুসলিম লীগ, কিন্তু সেই মুসলিম লীগের তো জন্ম ঢাকায় নওয়াব পরিবারের, তো নওয়াব পরিবারের হাতে তো এটা থাকে নাই। তো আওয়ামী লীগের অবস্থা হচ্ছে ওই ইতিহাস অনেকটা ওরকম। মওলানা ভাসানী শুরুতেই, মওলানা ভাসানী সহ আরও যারা যারা ছিলেন, কিন্তু একজন মওলানা ভাসানী আজীবন সাধারণ মানুষের রাজনীতি করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু তার মতন অনেক তরুণ নেতা ছিলেন, তারা সংগঠিত করেছেন, একটা রাজনৈতিক দল করেছেন। কিন্তু মওলানা ভাসানী তো ওই অজয়দা যেটা বললেন, কাকমারি সম্মেলনের সময় করে কাকমারিতে সন্তোষে আওয়ামী লীগ থেকে বের হয়ে অনেকটা আওয়ামী লীগকে ডিজোন করেছেন। সেটা তার একটা ব্যক্তিগত ব্যাপার। ইতিহাস অন্যরকম হতে পারতো যদি বঙ্গবন্ধুর রাজনীতি ভুল প্রমাণিত হতো, ইতিহাস তো অন্যরকম হয়ে গেছে। বঙ্গবন্ধু এমন একজন মানুষ, তরুণ ছাত্র, কলকাতার তার রাজনীতি যদি ধরেন, 47-47 পরবর্তী রাজনীতি যদি ধরেন, বঙ্গবন্ধু কখনোই কিন্তু বিচ্যুত হন নাই। হয়তো আওয়ামী লীগ থেকে দলের নাম পরিবর্তন করে একটা সময় বাকশাল হয়েছিল সময়ের প্রয়োজনে। আওয়ামী লীগের জন্মও কিন্তু সময়ের প্রয়োজনে। 47-48 সনে এসে যদি ওই জিন্নার রাষ্ট্রভাষা আন্দোলনের বক্তব্য নিয়ে মোহভঙ্গ না হতো আমাদের বা আমাদের বঙ্গবন্ধুর প্রজন্মের, তাহলে হয়তো ইতিহাস অন্যটা হতে পারত। কিন্তু সেটা তো আমরা পিছনে ফিরে যেতে পারবো না। ওই সময়ের ওই সংগঠনটা প্রয়োজন ছিল। তার আগে প্রয়োজন ছিল পূর্ব পাকিস্তান মানে রাজনৈতিক দলের মানে রেলেভেন্স প্রমাণিত হয় পরবর্তী ঘটনা দিয়ে। ওই অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু গঠন করলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। আওয়ামী লীগের পূর্বসূরি 1 বছর আগে, 1 বছর পরে ছাত্রলীগ ছাত্র সংগঠন দিয়ে তো একটা জাতীয় রাজনীতি তখন হওয়া সম্ভব ছিল না। জাতীয় রাজনীতি হতে গেলে একটা রাজনৈতিক দল দরকার। তখন থেকে আওয়ামী জাসদ যখন সৃষ্টি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের ছাত্র, পরীক্ষার জন্য ওয়েট করছি, সমস্যা এখানে আছে, ও তো সেনাবাহিনীতে চলে গেল, আমরা রয়ে গেলাম ছাত্র হিসেবে। জাসদ যখন মানে আওয়ামী লীগ যখন ভাগ হয়ে জাসদ হয়, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম দিয়ে, আমি দুটো দলের সাথেই তৎকালীন গণভবন, এটা এখন যেটা ফরেন মিনিস্টার ট্রেনিং একাডেমি, সেখানে বঙ্গবন্ধু অফিস করতেন। আমি দুটো দলের সাথে সেখানে গিয়েছিলাম। দুটো দলই বঙ্গবন্ধুকে বোঝানোর চেষ্টা করছেন কেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র দরকার, আরেকটা দল বোঝানো শুধু তোফায়েল ভাইদের নেতৃত্বে কেন মুজিববাদ বা এই ধরনের একটা মতবাদ দরকার। বঙ্গবন্ধু দুজনের কথাই কিন্তু মনোযোগ দিয়ে শুনেছেন, উনি কিন্তু কারো পক্ষ নেন নাই। ওরা নিজেরা নিয়ে, ছাত্ররা নিজেরা নিয়ে যারা ভাগ হয়েছে, প্রথম হচ্ছে ছাত্রলীগ ভাগ হয়েছে,
তারপরে জাসদ। না, অযোধ্যা আপনার আমার অতটা মনে নেই, যে আমার যতটুকু মনে পড়ে যে দুই গ্রুপের ছাত্রলীগের একই দিনে সম্মেলন ডাকা হয়েছে জুলাই মাসে, এবং বঙ্গবন্ধু মুজিববাদী ছাত্রলীগের যেটা বলা হয়, উনি দুজনের কথাই শুনেছেন, কিন্তু গিয়েছেন মুজিববাদী ছাত্রলীগের, সেটা অন্য প্রসঙ্গ। এখন ওই সময়ে যারা জাসদ রাজনীতি, পরবর্তীকালে ওই ছাত্রলীগ ভাগ হওয়ার পরে জাসদ হলো, ওই যে মেজর জলিল, তারপরে আব্দুল আওয়াল, এরা মিলে জাসদ সংগঠনটি করলো। সেটি কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছাত্ররা গিয়েছিল, খুব মেধাবী ছাত্ররা গিয়েছিল। কারণ আপনি সমাজতন্ত্র বললে তো হবে না, সমাজতন্ত্র নিয়ে লেখাপড়া করতে হবে, আপনি মার্কসিজম জানতে হবে, আপনি লেনিনবাদ জানতে হবে, মাও জেতুংয়ের কিতাব পড়তে হবে। আমি রাস্তায় দাঁড়িয়ে সমাজতন্ত্র হবে না, লেখাপড়া। সবচেয়ে ভালো ছেলেরা গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা জাসদে গিয়েছিলেন। কিন্তু জাসদ পরবর্তীকালে যেটি হলো, তারা মূলধারার রাজনীতিতে না থেকে তারা একটা কি বলে যে সন্ত্রাস নির্ভর বলি বা জঙ্গিবাদী একটা মনোভাব নিয়ে সবকিছু রাতারাতি পরিবর্তন করতে। এখন বিপ্লবী আর জঙ্গিবাদী তো এক সূত্র ওপার, ওরা সফল হলে তো বিপ্লবী বলছিল, রোমান্টিক বিপ্লবী হয়ে গেল। আমার অনেক বন্ধু বান্ধব, অনেক সহপাঠী জাসদ ছাত্রলীগে চলে গিয়েছে, আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে কেন, আমি কিন্তু এত কিছু বুঝি না। আমি বলছি আমি এত বিপ্লব করতে পারবো না স্বাধীনতার পরে। তারা গিয়েছে, কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছে তাদের যে রাজনীতিটা ছিল সেটা জনমানুষের সম্পৃক্ততা। আরেকটা জিনিস কি আজ এই বয়সে এসে আপনার উপলব্ধি হয় যে জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কাভারে বস্তুত আওয়ামী লীগ এবং বাংলাদেশকে দুর্বল করার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। সেটা হচ্ছে একটা, আমি বলবো, দূরবর্তী ষড়যন্ত্র। এখন যখন আপনি বোতাম টিপলে আন্তর্জাতিক মহলে কি হচ্ছে বুঝতে পারেন, তখন মোটামুটি এখন জাসদের লোকদের কাছে সিরাজুল আলম খানের সাথে যদি এখনো কথা বলেন, আপনি এখন কি বুঝতে পারেন না যে কেন জাসদ করা হচ্ছিল? সেটা হচ্ছে তাদের মাথায় ঢুকেছে মাও জেতুংয়ের, না তাদের ইয়াংদের তো ফেস ভ্যালুতে নিচ্ছি আমি, পেছনে যারা ছিল, অযোধ্যা এখানে যোগ করবেন, পেছনে যারা ছিল তাদের কি উদ্দেশ্য ছিল? ওই সময় ধরেন যারা পাকিস্তান চেয়েছে, আদর্শগতভাবেই চেয়েছে, আর একটা আওয়ামী লীগ বিরোধিতা থেকে, তারা তো পুরো শক্তি জাসদে যুক্ত হয়েছে। আপনার মেজর জলিল, আমার নিজের দেখা, তো একই সেক্টরে ছিলাম আমরা, মেলা ঘরেও ছিলাম, পরে মেজর জলিলের সঙ্গে ছিলাম। যে অস্ত্রটা মুক্তিবাহিনীর জন্য দিয়ে পাওয়া গেছে, তার একটা বড় অংশ তিনি সুন্দরবনে সংরক্ষণ করেছেন। প্যারালাল শক্তি সৃষ্টি করতে চেয়েছিল 71-এর ঘটনা। আমি 71-এর কথা বলছি। 71-এই কিন্তু মেজর জলিল অস্ত্র সুন্দরবনে নিয়ে গেছেন, ইন মাই প্রেজেন্স যদি বলেন। আমি নকশা লাইট মুভমেন্ট দ্বারা কিছুটা, একটা তো ছাত্র তরুণরা তখন স্বাধীনতা, আমরা যারা সমস্যাটা যে হলো যে বাংলাদেশ যে প্রকৃত অর্থে বাস্কেট কেস, এটা যে কিছুই ছিল না, এইখানে কি আপনি যোগ করবেন, এই যে বলা হয় জাসদ সৃষ্টির পেছনে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাত ছিল বাংলাদেশে দুর্বল করার, এগুলি কি আপনি লেখাপড়া করেছেন, আপনি জানেন, কি মনে হয়? ধন্যবাদ। অজয় দাসের ইতিহাস স্মৃতিচারণের পরে আমার কতটুকু কথা বলার যোগ্যতা আছে আমি জানি না। বিষয়টা হলো যে জাসদে এখনো জাসদ করেন, সিলেটে এক ভদ্রলোক, উনি জাসদ সেই মানে কাপালিকের আদর্শেতে উনি এখনো বিশ্বাস করেন, সিরাজুল আলম খান। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে সিরাজুল আলম খান কি কনফিউজড মাইন্ডেড ছিলেন কিনা। উনি বললেন যে না, উনি দেশকে কনফিউজ করে দিয়েছেন। এটা উনি কিন্তু এখনো জাসদ করেন, সিরাজুল আলম খানের প্রতি তার এখনো হয়তো কিছুটা। আমি যেটা যতটুকু মানে খুব আমার সীমিত জ্ঞান নিয়ে আমি যেটা বুঝতেছি, আমি যখন আমরা আওয়ামী লীগের ইতিহাসটা একটু সরে আসছি, অন্য বিষয়ে আলাপ করছি, সেখানে দেখেন যে মানে মূল লক্ষ্যে পৌঁছাতে পারে যার নেতৃত্বে, সেই কিন্তু নেতা, তাই না? বঙ্গবন্ধু কিন্তু সেটাই। আপনি দেখেন যদি কিউবার ইতিহাস ভিতরে দেখেন, লোকে ফিডেল কাস্ট্রোকে মনে করে, সেগুলোকে তারা সম্মান করে, কিন্তু নেতা কিন্তু ফিডেল কাস্ট্রো। একইভাবে যদি বলশেভিক রেভলিউশন দেখেন, লেনিনই কিন্তু থেকে গেলেন, ট্রটস্কাই থাকতে পারলেন না। তো এটা হচ্ছে যে বিপ্লব একটা জায়গায় এসে কিন্তু একটু বাস্তবমুখী হতে হবে, এবং এটা সবচেয়ে বড় দৃষ্টান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি ভিয়েতনামে 4 বছর আমি সেখানে রাষ্ট্রদূত ছিলাম।
ভিয়েতনাম কিন্তু একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা যা অর্জন করেছে তখন 1975 সাল পর্যন্ত, কিন্তু 75-এর পরপরই তারা কিন্তু একটা বাস্তবমুখী রূপ। প্র্যাগম্যাটিক অবস্থা। প্র্যাগমেটিক মানে কি, যে আমেরিকা আমাদের চিরশত্রু হতে পারে না, এটা তাদের প্রথম। এমন একটি যদি সময় দেন, একটু মানে ঘটনা নিয়ে আমি বলি। এপ্রিলে তারা সাইগন দখল করে নিল, হোচিমিনের গ্রুপ 75। অক্টোবরে হচ্ছে কিউবার ন্যাশনাল ডে, ওখানে একটা রিসেপশন হচ্ছে কিউবান এমবেসিতে হ্যানয়েতে। তো সেখানে প্রধান অতিথি ছিলেন ফাম্বান ডং, যিনি হোচিমিনের সাথে যুদ্ধ করেছেন এবং অনেক বড় পদে কিন্তু পৌঁছেছিলেন। তো কতক্ষণ পরে দেখা যায় যে ফাম্বান ডংকে পাওয়া যাচ্ছে না, এত বড় একটা রিসেপশন হচ্ছে, পাওয়া যাচ্ছে না। পর দেখা গেল যে ওপর তলায় রুদ্ধদ্বার উনি বৈঠক করছেন ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে, এবং ফ্রান্সের রাষ্ট্রকে বলছেন যে তুমি আমাদেরকে আমেরিকার সাথে একটা যোগাযোগ করিয়ে দাও। মানে সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে যুদ্ধে সাহায্য করেছে, অর্থনৈতিক উন্নয়নে তো অতটা তারা পারবে না, সেই দক্ষতা সুযোগ নেই। এই যে প্র্যাগমেটিজমটা ছিল বঙ্গবন্ধুর মূল জায়গা। এবং আওয়ামী লীগের ইতিহাস আজকে 75 বছর যদি আমরা বিশ্লেষণ করতে চাই, বঙ্গবন্ধুর অসমাপ্তি আত্মজীবনী না পড়লে কিন্তু আমি পুরোপুরি বুঝবো না। সেটা যারা পড়েছে, যারা বিশ্লেষণ করেছে, আপনি আওয়ামী লীগের মধ্যে আজকালকে বর্তমানে জিজ্ঞেস করেন কজন সেটা পড়েছে, আপনি দেখবেন 75% সেটা পড়েনি। সেটা হয়তো আমি বোধহয় বেশিই বললাম, মানে কমই বললাম, হয়তো 80% পড়েনি। তো সেখান থেকে যদি আপনি বেরিয়ে আসেন, এখন সিরাজুল আলম খানের ভূমিকা অজয় দাস আমার থেকে ভালো বলতে পারবেন, উনি মানে অনেক করেছেন। এই জাসদের সৃষ্টিতে বাংলাদেশ কতটুকু লাভবান হয়েছে এবং কতখানি ক্ষতিগ্রস্ত লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত তার চেয়ে অনেক বেশি। শুধু রাজনীতিতে নয়, সামরিক বাহিনীতে বলেন, সবখানে বলেন, তারা একটা কনফিউশন সৃষ্টি করেছে। এবং সেই জাসদ ছাত্রলীগ আজকে তারা কিন্তু দিশেহারা, যে এখন আমরা কোথায় যাব। আমরা ছাত্রলীগও আওয়ামী লীগেও জায়গা পাচ্ছি না, বিএনপিতেও জায়গা পাচ্ছি না, নিজেদের দাঁড়াবার শক্তি আমাদের নেই, আমরা এখন মানে কিরকম ঘুরে বেড়াচ্ছি। এখানে আমি বলবো যে বঙ্গবন্ধু বা মৌলানা ভাসানী থেকে শুরু করে সরোয়ার্দী সাহেব বলেন, যাই বলেন, মূল ভূমিকা তো মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু রেখেছিলেন, যেহেতু ওনারা একসাথে কাজ করেছেন। পারস্পরিক সম্মান শ্রদ্ধা কিন্তু কোনোদিন কমেনি, হয়তো তারা অন্য কারণে দূরত্ব হয়ে গেছিলেন। তবে 75 বছর পরে যে প্রশ্নগুলো আজকে মানুষের মনে আসে, সেটা হলো যে বাকশালে কি প্রয়োজনীয়তা ছিল। আমার বন্ধু আনোয়ার বললেন যে সময়ের প্রয়োজনে বাকশাল, যেহেতু সময়ের প্রয়োজনে আওয়ামী লীগও হয়েছিল, সময়ের প্রয়োজনে যে সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ হয়েছিল, বাকশাল হয়তো সেই সময় প্রয়োজন ছিল না। আমি মনে করি না যে বাকশাল একটা কিন্তু আওয়ামী লীগের ইতিহাসে একটা কালো অধ্যায় বলে মানুষ এখনো গণ্য করে। বাকশাল করাটা কি প্রয়োজন ছিল কেন? যদি মানে একদম ন্যাশনাল সরকার করতে হতো, তাহলে 1972 করার মানে আসলেই সুবর্ণ সুযোগ ছিল। এটা ন্যাশনাল গভর্নমেন্ট, ঠিক আছে, মুক্তিযুদ্ধ সকলেই তো করেছে, যারা আওয়ামী লীগ করতো না তারাও তো মুক্তিযুদ্ধ করেছে, সামরিক বাহিনী করেছে। ন্যাশনাল গভর্নমেন্ট মানতে পারছে না, না ন্যাশনাল গভর্নমেন্ট, কিন্তু সেটা কি মানুষ অত সহজে গ্রহণ করেছিল? পরবর্তী ষড়যন্ত্র অপপ্রচার অনেক শক্তিশালী, কিন্তু না, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, আমাকে 10 বছর টাইম দেন, আপনাকে আমি প্রতিষ্ঠিত করে ফেলবো, আপনি আসলে মুক্তিযুদ্ধ করেন নাই, সেটা তো বড় কথা না। কথা হলো আপনি যদি এই বাকশাল অন্য নামে জাতীয় সরকার নামে 1972 সালে করতেন, সেটার কোনো প্রশ্ন থাকতো না। উনি টাইমিং এর কথা বলছেন। আমি টাইমিং এর কথাটা বলছি, সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকতো না, তাই না? 75 তখন জিনিসটা অন্য মানে রক্ষী বাহিনী নিয়ে সমালোচনা, দুর্নীতি নিয়ে সমালোচনা, অনেক কিছু এসে গেছে। এখন ইতিহাস হচ্ছে যে আজকের আওয়ামী লীগ সেই 1949 আওয়ামী লীগ কিনা। অন্তদণ্ড বলেন, অনেক কিছু বলেন। নিজে পাঠালাম একটা, দেখলেন 2 ভাইয়ের মধ্যে দুজনই আওয়ামী লীগের পরিবারের, দুজনই আওয়ামী লীগ করেন। এই অন্তদণ্ডতে কিন্তু আওয়ামী লীগের ভিতরে হয়তো আরো গভীরতর হচ্ছে এখন। সেটা একটা বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্য, অ্যাবসলিউট পাওয়ারের কারণে যে দিকগুলি। তবে বঙ্গবন্ধুর মানে যদি সবচেয়ে বড় 2টা অর্জন, আমি যদি একজন, আমার বইতেও সেটা লিখেছি, যে 6 দফা নিঃসন্দেহে পাকিস্তান সরকারের অধীনে লাহোরে বসে 6 দফা ঘোষণা করা, এটা একটা অসাধারণ একটা নেতৃত্বের পরিচয়, দৃষ্টান্ত। আরেকটা হচ্ছে 7ই মার্চের ভাষণ 1971-এর। 7ই মার্চের ভাষণে কিন্তু আসলেই মুক্তিযুদ্ধের রূপরেখা উনি তৈরি করে দিয়েছিলেন সকলের ক্ষেত্রে। আমরা তখন কিরম সেনাবাহিনীতে 7ই মার্চের বিকেল 4টা না 5টার দিকে ভাষণ বোধহয় শেষ হলো।
সেই রাতে সন্ধ্যে 7টার সময় চট্টগ্রামে যত সিনিয়র বাঙালি অফিসাররা ছিলেন, কর্নেল এমআর চৌধুরীর নেতৃত্বে, মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন রফিক, আমিন আহমেদ চৌধুরী, এরা সকলে একটা গোপন বৈঠক করেন। এই ভাষণের পরে তো পাকিস্তান আমাদেরকে ছাড় দেবে না, তখন আমরা কি করব। এই 7ই মার্চে 1971 রাতে সেই নিয়াজ স্টেডিয়াম, তখন নিয়াজ স্টেডিয়াম নাম ছিল চট্টগ্রাম স্টেডিয়ামে, মানে সিদ্ধান্ত হয় পাকিস্তান সেনাবাহিনীর সকলে কর্মকর্তা, কর্নেল এমআর চৌধুরী বলেন, জিয়াউর রহমান বলেন, ক্যাপ্টেন রফিক বলেন, ক্যাপ্টেন অলি আহমদও সেখানে ছিলেন, এবং সেটা আমি মেসেজ কনভে করি কর্নেল এমআর চৌধুরীকে যে 7ই মার্চের এই ভাষণের পরে পাকিস্তান আমাদেরকে নিরস্ত্র করার চেষ্টা করবে, তখন আমরা কি করব। সিদ্ধান্ত হয় যদি নিরস্ত্র করার চেষ্টা করে আমরা এর প্রতিরোধ করবো। এই সিদ্ধান্ত হ্যাঁ, একই মিটিংয়ে, ওই মিটিংয়ে সিদ্ধান্তটা হয়। এবং এই যে 7ই মার্চের যে একটা বিরাট একটা বলবো নতুন ডাইরেকশনে চলে গেল পাকিস্তানের মানে ভবিষ্যৎ, এইটা কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে। ওনারা ওদিন স্বাধীনতা ঘোষণা করেন নাই, স্বাধীনতা ঘোষণা না করেও করেছেন কিন্তু উনি সেদিন, নিশ্চয়ই, তাই না? সেটা তো এটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। সেই ইতিহাসের সাথে বর্তমানে আওয়ামী লীগের কতটা মিল রয়েছে একটু পরে আমরা যদি 75 নিয়ে আলাপ আমরা করবো। 75 স্বাধীনতা পরবর্তী 75 এবং বর্তমান শেখ হাসিনার আওয়ামী লীগ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আরেকটা অনুরোধ করবো অজয় দাসকে যে মৌলানা ভাসানীর সাথে বঙ্গবন্ধুর দূরত্বটা কেন হলো, এটা যদি একটা বিশ্লেষণ, এবং বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন সাহেবের কেন এটা হলো। তাজউদ্দিন সাহেবেরটা পরে আসি। আর আবুল মনসুর আহমেদ সাহেবরা কতদিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন এবং কেন আওয়ামী লীগ ছেড়ে গেলেন, সেটা কি এক লাইনে একটু বলবেন খুশি করে যাওয়ার? মনসুর সাহেব তো 56-এ প্রাদেশিক মন্ত্রী ছিলেন, 56-এ আবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় গেলেন আর কি। আলাদা হলেন কেন? আলাদা হলেন তো 60 দশকে যখন বঙ্গবন্ধু 6 দফা নিয়ে চলে গেলেন, 6 দফা এইখানে একটা, আর 71-এ তার ভূমিকার কথা যদি দেখেন, না 6 দফা নিয়ে উনি কোন দলে? 6 দফা তো মানতে পারেন না, উনি কোন দলে? আবুল বলছেন 6 দফা মানেন না, এটাই জানা। এবং 7ই মার্চের ভাষণ, উনি তো জ্বরে ছিলেন, ওনার বইয়েই লেখা আছে যে আমি যদি কোনোভাবে মুজিবের কাছে রিস্ক করতে পারতাম তাইলে মুজিবেই এই ধরনের মানে উদাত্ত আহ্বান স্বাধীনতার জন্য এই পথে যেতে দিতাম না। এটা তো ওনার বই। মানে কারণটা কি? পাকিস্তান রক্ষা করতে হবে। আবুল মনসুর সাহেব ওনার বইয়ে নিজের স্বাধীন এই 50 বছর ওই জন্য এই কথাগুলি আমরা অনেকে জানি না। আবুল মনসুর আমাদের এই অবস্থানের পরবর্তীতে মাহফুজা নাম ছাড়া তার অন্যান্য ছেলেরা কিন্তু সবাই, মতলুবা নাম, হীরা ভাই কিংবা মাহবুবা নাম, এরা সবাই কিন্তু একটা পর্যায়ে দক্ষিণ পন্থার দিকে চলে যায়। খুশি কবির আপনি? দক্ষিণ পন্থা আবার কোনটা? মানে তারা ইনকেলাব সংগ্রামে লেখা শুরু করে এবং দক্ষিণ, আমরা বাম আমার ডান চিন্তা, দক্ষিণই ডাকা হয় যে যারা একটু হ্যাঁ, উনি সংগ্রামী কিন্তু লিখতেন তো ওই জায়গায়, আমার পত্রিকায় লিখেছেন। হ্যাঁ, শুরু তো ওখান থেকে সংবাদ। আমি যেগুলো আলোচনা হচ্ছে সে প্রেক্ষিতেই যেটা, তো আমার কাছে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের 75 বছর, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আর এটা হয়েছে কি কারণে আর কেন এই অবস্থায় চলে আসছে, যে যেখানে আসলেই কোনো বিরোধী দল তেমন নাই, যেটা আওয়ামী লীগের সাথে ওই শক্তি নিয়ে আওয়ামী লীগকে একটা বিরোধিতা করা বা তাকে সমালোচনা করা বা তাকে একটা জবাবদিহিতার মধ্যে আনা, এরকম কোনো দল গড়ে উঠতে পারেনি এই 75 বছরে আওয়ামী লীগ যেটা নিজেকে নিয়ে আসতে পারছে। তো আমরা যদি বর্তমানে না যাই, অতীতে যাই, তো সেটা হলো যে সময় এবং প্রেক্ষাপটের কারণে আওয়ামী লীগের গঠন। কেন তখন যেটা ছিল যে আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ, এবং তখনের অবস্থাটা কি ছিল সেটা আমি একটা ব্যাখ্যা দিলাম না। সে অবস্থার প্রেক্ষিতে এটা তখন সঠিক ডিসিশন ছিল। যারা যারা ছিলেন, আমরা মৌলানা ভাসানীর কথা বলছি আমরা, ওনার ভূমিকা তো অবশ্যই। তার আগে কিন্তু মানে আওয়ামী লীগ হওয়ার আগেও ওই কংগ্রেসের মনে হয় আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় একটা শক্তি ছিল কৃষক প্রজা পার্টি, যেটা হলো আমাদের শেরেবাংলা। সেটার কিন্তু একটা বিরাট একটা ভূমিকা ছিল। কৃষক প্রজার অনেকে কিন্তু কংগ্রেসে গেছে, অনেকে কিন্তু অধিকাংশরা পরে আওয়ামী লীগে চলে আসছে, কিন্তু তাদের একটা বড় তো তারা তো টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগ কেন টিকে থাকলো? আওয়ামী লীগ কি কি কারণে,
যেটা আসছে যে 6 দফা আসছে, 6 দফার একটা প্রয়োজন ছিল তখন, একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছে ওই সময়ের জন্য। ওইটা সবচেয়ে উপযুক্ত অবস্থা আর বক্তব্য ছিল। ওই বক্তব্য সবাই এটাকে গ্রহণ করে নিয়েছে, কেন স্পষ্টভাবে তুলে ধরা যে কি হচ্ছে, বৈষম্যটা তুলে ধরা, আর আমাদের এখানে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য আমাদের কি দরকার সেই জিনিসটা মনে হয় যে হ্যাঁ, আমরা যেটা 54, 55, 56, 57 আওয়ামী লীগে যেটা ছিল, যেটা আপনারা আগে আপনার আলোচনায় আসলে যে অর্থটা তখনও কেন্দ্রে ছিল, কিন্তু 6 দফাতে অর্থটা চলে আসছে, কিন্তু অর্থটাই মূল। তো এইখানে যেটা চলে আসছে, তারপরে দল যেটা হবে, যে ভাগ হবে, চলে যাবে, ভাসানী উনি ওনার মাওবাদী চিন্তা বা নিয়ে কৃষকদের অবস্থা নিয়ে একটা সমাজতান্ত্রিক বা দিকে নিয়ে যাওয়া, এটার একটা আলোর মানে একটা এই ছিল, একটা রোম্যান্টিসিজম অনেক। তিনি তার সাথে একটু ধর্মের মিশেলও দিয়েছিলেন। না, ধর্মের মিশেল ছিলেন উনার নিজের ব্যক্তিগত ব্যক্তি প্রভাবে, কিন্তু উনি নিজে ব্যক্তিগতভাবে ধর্মটাকে চাপিয়ে দিতেন না, সেটা ছিল না। উনি ধর্ম, একটা স্লোগান ছিল ধর্ম কর্ম সমস্ত, না ওইটা ছিল মুজাফফর আহমেদের, এটা না মুজাফফর আহমেদ, সব বামপন্থী না, এটা মুজাফফর আহমেদের স্লোগান ছিল। না, ওনার সম্পর্কে বলা হয় উনি পানি পড়া দিতেন। লোকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি বাম রাজনীতি করেন, পানি পড়া দেন, পানি পড়া যদি একটু কেউ শান্তি পায় আমার, সেটাই উনি বলতেন। 2 টাকা ওষুধের পয়সা দিত না, সেটা ছিল। তো উনার একটা আলাদা একটা পপুলিস্ট একটা আবেদন ছিল, কিন্তু মূল পপুলিস্ট আবেদন নিয়ে কিন্তু একটা দল আর একটা সরকার থাকে না। এটার একটা আরো বেশি একটা প্র্যাগম্যাটিক, একটা বাস্তবমুখী একটা অবস্থা থাকতে হবে, যেটা আওয়ামী লীগ ওই সময় পেরেছে। যখন জাসদ হলো, তারা তো সব ছাত্র লীগেরই ছিল, সেখান থেকে যখন জাসদ হলো, জাসদও একটা পপুলিস্ট আপিল নিয়ে, যে আমার তো মনে আছে তখন আমি গ্রামে কাজ করতে শুরু করেছি, ওই গণবাহিনীর কার্যক্রম আমি দেখেছি, সেখানেও আমরা দেখছি যে ওটা কিন্তু ওই ধরনের দানা বাঁধতে পারিনি। তো আমি যেটা সংক্ষেপে বলবো, ওই সময়কার, আমি বর্তমানের আওয়ামী লীগের কথা এখন আসবো না, আপনি বলছেন পরে আসবো, কিন্তু ওই সময় আওয়ামী লীগ পালস অফ দ্য পিপল, কি প্রয়োজন, মানুষ কি চাচ্ছে, অবস্থাটা কি, সেটা সমালোচনা হয়েছে। আমি বাকশাল নিয়ে 1 মিনিট খালি বলবো, যে বাকশাল, আমি যেটা শমশের মবিন চৌধুরী বলেছেন যে 75 ইট ওয়াজ টু লেট টু ফর্ম এ জাতীয় দল। হ্যাঁ, আর এবং তখন অলরেডি মানে 72-এ কিন্তু কোনো অপোজিশন তেমন ছিল না, বিরোধী দল ছিল না, তেমন বিরোধিতা ছিল না। 75-এর মধ্যে অনেক কিন্তু চলে আসছে, জাসদ চলে আসছে, গণবাহিনী চলে আসছে, তারপরে ভাসানীর একটা বিরাট চলে আসছে, এগুলো সব চলে আসছে। ওই সময় কিন্তু সমালোচনা এবং বিরোধিতা অনেক ছিল, যে আওয়ামী কৃষক লীগ বা বাংলাদেশ আওয়ামী শ্রমিক বা কৃষক শ্রমিক আওয়ামী লীগ করা, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ওই আওয়ামী নামটা নিয়েও সমস্যা ছিল, আর সবাইকে এক জায়গায় নিয়ে এসে এখানে নিয়ে আসা, এই জায়গার একটা বিরোধিতা ছিল। তার সাথে যে দুর্ভিক্ষটা হয়েছে বন্যার পরে, এই সব কিছু মিলে কিন্তু একটা মানুষের মধ্যে একটা সৃষ্টি হয়ে গেছিল, একটা অস্পষ্টতা সৃষ্টি হওয়ার, যে রাজনীতি শুরু হয়ে গেছে, ওই অস্পষ্টতা সৃষ্টি তখন থেকে হয়েছে। স্যার, আপনার কাছে যদি আসি, উনি তো সবচেয়ে বেশি, না আপনি তো গবেষণা করেন, আওয়ামী লীগের 75 বছরকে আপনি কিভাবে দেখেন, কিভাবে বাকবদলটাকে দেখেন, এবং আমরা যতটুকু বুঝি ইভলিউশনারি বায়োলজিস্টরা বলে যে সময়ের সাথে অভিযোজিত যারা হতে পেরেছে তারাই টিকে গেছে, যেই সব রাজনৈতিক দলগুলি সময়ের সাথে অভিযোজিত হয়নি তারা বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগ সময়ের সাথে অভিযোজিত হয়েছে বলেই 75 বছর টিকেছে। অনেক সময় আওয়ামী লীগ ভাগ হয়েছে, ক্ষীণ ধারাগুলি মরে গেছে, মূল ধারা হিসেবে আওয়ামী লীগ টিকে গেছে। কখনো কখনো ক্ষীণ ধারাগুলিও টিকে আছে, ক্ষীণ হিসেবে জাসদ টিকে আছে আওয়ামী লীগ থেকে। আপনি কিভাবে দেখেন এই আওয়ামী লীগের এই 75 বছর? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এই টপিকটা জানতাম না, তাই আরো ভালো করে লেখাপড়া করে আসতাম। আপনারও পড়তে হয়, আমাদের রাজনীতি
বর্তমান দিস দ্যাট প্ল্যান, এখানে এসে দেখলাম যে আওয়ামী লীগের 75 বছরের রাজনীতি। তাহলে আমার কাছে কয়েকটা বই ছিল, পড়ে আসতে পারতাম। এখন আমি সারা জীবন তো পড়েই না পড়ে দেখি এক্সটেম্পর কেমন এক্সটেম্পর কিন্তু জানি না, বিকজ রাজনৈতিক দল নিয়ে আমি খুব একটা বেশি লেখাপড়া করিনি। এখন ওনাদের বইটই যেগুলো বেরোচ্ছে সেগুলি পড়ি। আমি আমার দৃষ্টিতে, কারণ আমি বেড়ে উঠেছে তো, আমারও তো ওই বয়সে ধরেন যখন আওয়ামী লীগের জন্ম, আমারও জন্ম প্রায় 1-2 বছর আগে হয়েছে। এখন আওয়ামী লীগ সম্বন্ধে তো যখন তরুণ বয়স থেকে, ছাত্র বয়স থেকে, চাকরির বয়স থেকে সবই। তো আমি যেভাবে আওয়ামী লীগকে দেখি, আমি নেতৃত্ব কার কীভাবে আমি, সেটা আপনারা বলেছেন, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমরা যখন ছাত্র ছিলাম বা একসময় ছিলাম যখন, তখন লিড ইন ইস্ট পাকিস্তান, এবং সবাই জানেন লিড ইন ইস্ট পাকিস্তান ছিল মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস, মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস। টাকা পয়সাওয়ালা লোক বলতে আমরা তখন একজন লোককেই শুনছি নাম, উনি ছিলেন জহুরুল ইসলাম। হ্যাঁ, না আমি আমার বেড়ে ওঠার সাথে কথাগুলো বলছি। 60s এর শেষ দিকেই ভালো করতে একে খান, আমরা শুনতাম একে খান, বাঙালি না, ইত্যাদি ইত্যাদি, যাই হোক ইস্পানিটা ছিল। তো আমরা মানে যেভাবে দেখছি যে এটা ছিল লোয়ার মিডল ক্লাস আর মিডল ক্লাস, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, এই সরকারি চাকরিজীবী। তেমন কোনো বড় কোম্পানি ছিল না দিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং ডেপ্রাইভেশনের কথা তো আপনারা যেটা বললেন। এই সময়ে আওয়ামী লীগের যে রোলটা, উত্থানটা আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে ওই পার্টিটা ছিল একমাত্র পার্টি যেটা ফিউডালিজমের বাহিরে ছিল। এই পার্টিটা মুসলিম লীগ বা দ্য ফিউডাল লর্ডস পার্টি তৈরি হয়েছিল, বা দ্য ফিউডাল লর্ডস। এর প্রধানমন্ত্রী ছিলেন নওয়াব। মুসলিম লীগ পাকিস্তান হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অত্যন্ত বড় ধরনের নওয়াব, উত্তরপ্রদেশে, উর্দু স্পিকিং। এবং উর্দু স্পিকিং তখন ছিল এলিট শ্রেণীর ভাষা। সো আওয়ামী লীগ কেম এজ এ প্ল্যাটফর্ম আমাদের মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের জন্য। ইন্টেলেকচুয়াল ওই সময় যারা বাঙালি ইন্টেলেকচুয়াল ইউনিভার্সিটিতে যারা পড়াতেন, ওই সময় সুশীলরা, আপনি তো মানে সব কিছুতে একটা প্যাচ লাগানোর চেষ্টা করেন। ও তখন তো সুশীল মুসলিম ছিল না, ওই সময়কার বুদ্ধিজীবী যারা ছিলেন, যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যারা ছিলেন, কেউ যুক্ত হয়েছে সংস্কৃতি প্লাস। আমি যদি বলি এখন যে আওয়ামী লীগের যারা অনেক সিনিয়র বুদ্ধিজীবীরা আছেন, ওই সময় যুক্ত হয়েছেন, সে ছাত্র হিসাবে হোক বা অ্যাডাল্ট হিসাবে হোক। অ্যান্ড দ্যাট ওয়াজ লেড বাই এ পারসন যিনি নিজেও মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস থেকে উঠে আসছেন। তো একটা সম্পর্ক তৈরি হয়েছিল লিডারশিপের সাথে। ওই সময়কার সব লিডারশিপ সব ওই ক্লাস, আমাদের ক্লাস, সেখান থেকে উঠে আসছেন। তো একটা সম্পর্ক ছিল। যেই কারণে আওয়ামী লীগের সবচেয়ে বড় অবদান যেটা ছিল 1952, এটা হতে পেরেছে। 1952 যেটা আপনারা কেউই হয়তো ভুলে গেছেন বা বলতে। আর 1952 সালে যে আন্দোলনটা হলো, ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন কিন্তু মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, ছাত্র, বুদ্ধিজীবী এবং অন্যান্যদের কারণে হয়েছে। এটা কিন্তু ফিউডালরা কেউ আসেনি। ফিউডালরা বরং এটাকে থাকাইতে গেছিল যে এই ল্যাঙ্গুয়েজটা যাতে না হয়, তাহলে ফিউডাল লর্ডদের ওই প্রতিপত্তিতে থাকবে না। ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আওয়ামী লীগ, কোনো সন্দেহ নেই, নোবডি ক্যান ডিসপিউট এটা। কারণ তখন এই পার্টিটাই ছিল, এবং এই এরাই অনেকে আবার ভাষা আন্দোলনে আওয়ামী লীগের রোলকে অত বড় করে দেখেন। আমি সেটা বলছেন, উনি গবেষকরা বলতে পারেন, কিন্তু আমি যেটা দেখেছি 52-তে তো আমরা ছোট ছিলাম, তখন তো অত বুঝি নেই, আমার পুরো মনে নেই। পরে যখন দেখলাম, আপনাদের মনে থাকারই কথা, আপনি তখন জন্মই 63-তে জন্ম। হ্যাঁ, তো 63-তে আর কিছু বললাম, হ্যাঁ, ভাবসাল থেকে মনে হয় 39-এ জন্ম। আচ্ছা, হোয়াট এভার। তো আমি খুব কুইকলি শেষ করছি। সেই আওয়ামী লীগের সেকেন্ড অ্যাচিভমেন্ট আপনারা বলছেন যে 6 পয়েন্ট, 6 দফা 6 দফা যখন আওয়ামী লীগ দিল, তখন আমার মনে হয় যে
এদেশের আমি বলবো 95% পিপল, এই তৎকালীন পূর্ব পাকিস্তানের 95% লোক কিন্তু একদম ওই একাত্মতা ঘোষণা করেছে এটার সাথে। তার কারণ হচ্ছে যে তখনও আমরা, আমাদের মধ্যে ফিউডালিজম তৈরি হয়নি, তখনও আমরা কিন্তু মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস সংগ্রামী লোকজন ছিলাম। অল অফ আস সাপোর্টেড আওয়ামী লীগ, বা তাদের 6 দফা বুঝে করছি না বুঝে করছি। তখন অবশ্য তো আমি যখন মানে কলেজে লেখাপড়া করি যখন এটা হয়েছে, অ্যান্ড দেন অফকোর্স স্বাধীনতা যুদ্ধ যেটা লিড করেছে আওয়ামী লীগ। তো এই তিনটা আমি যদি দেখি, তিনটা অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের পিছনে ছিল রাইজ অফ মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস, যেটা পাকিস্তানে হয়নি। পাকিস্তান ওয়াজ স্টিল কন্ট্রোল বাই ফিউডাল, আজকেও পাকিস্তান ইজ কন্ট্রোল বাই দি ফিউডাল লর্ডস। কিন্তু এখন যদি আবার আপনি বলেন না এটা পরবর্তী পর্যায়ে আলোচনা করবো, না আপনার জন্য সব। এখন আমি আওয়াজ দিয়ে রাখি, আমি শেষ করি। এই আপনার এই আলোচনা, জি বলুন। 68-এর আগরতলায় আর্মি বা নেভাল ইত্যাদি তো একটা মানে চেয়েছিল এক ধরনের সশস্ত্র তৎপরতা। বঙ্গবন্ধু কিন্তু ওইটার সঙ্গে প্যাসিভ সহযোগিতা দিয়েছেন, কিন্তু ওইটার উপর আমি নির্ভর করেননি। প্রসঙ্গে আসেন, আমি 68 আনি নাই। 68-এও নির্ভর করেছেন তো কিন্তু আপনি যে মানুষের উপর। আগরতলার কথা বলছেন সেটাও কিন্তু লোয়ার মিডল ক্লাস। আমরা কেউ হায়ার ক্লাসের লোক ছিলাম না যারা আর্মিতে জয়েন করেছি। আই ডোন্ট নো আবার শমশের মুবিন চৌধুরী মানুষ তো ওরা সাথে কথা আলাদা, কিন্তু আমরা দলে বলে হরি বলে যেরকম বলে আর কি, আচ্ছা ঠিক আছে এই আর লেখাপড়া করবো ভাই, একটু দেখি যাওয়া যায় কিনা। সো উই ওয়ার অলসো, আমরাও কিন্তু ওখানে মিডল ক্লাস ঢুকেছিলাম। পরবর্তী পরে আমাদের মেন্টালিটি একটু ফিউডাল হয়ে গেছে, দ্যাটস ট্রু, বিকজ অফ দ্য ট্রেনিং, এটা ওটার জন্য। কিন্তু যেটা আপনি বলছেন আগরতলায়, আগরতলাতে দেখেন কয়জন ছিল, কি র্যাঙ্কে ছিল, স্টুয়ার্ড মানে আপনার রেটিং লেফটেন্যান্ট কমান্ডার হাইয়েস্ট। তারা তাদের মতো করে করতে গেছে। সেখানে রোল অফ বঙ্গবন্ধু কি ছিল না ছিল তখনটা তো বোঝা যায়নি। এখনো তো অনেকে ক্লেম করেন যে উনি ছিলেন, না কেউ বলে আগরতলার সত্য মামলা, সত্যকে বলে সত্য, কেউ বলে সত্য না, হোয়াট এভার। সত্য হলে উনি হ্যাং হয়ে যেতেন। ওটা তাহলে আইয়ুব খান তাকে ডেকে আবার রাত্রেবেলা খাওয়ায়ও না, ওই ছবিও আছে যে দে আর মিটিং। হাওয়ার ওটাগুলো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ট্রান্সফরমেশনটা ছিল 71 মুক্তিযুদ্ধের পরে, যেটা আমি বললে অত্যুক্তি হবে কেন জানি না, আওয়ামী লীগ লস্ট ইটস ওয়ে জাস্ট আফটার লিবারেশন। কারণ বঙ্গবন্ধু তো তখন ছিলেনই, কিন্তু বঙ্গবন্ধুর আশেপাশে যারা ছিলেন বেশিরভাগই দে লস্ট দেয়ার ওয়ে। লস্ট ওয়ের যে কারণে, না আমার আপনি ঠিক আছে, আপনি রিফিউট করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। লস্ট ওয়ের কারণেই এই প্রশ্নটা এখন আসছে যে বাকশাল তখন কেন হইল না 72-তে, এখন কেন হলো। 72-তে আশা করা গেছিল যে দেল বি এ ন্যাশনাল গভর্নমেন্ট, তারপরের থেকে ফিরে এসে দেন কনস্টিটিউশন, ইলেকশন ইত্যাদি ইত্যাদি হবে। সেটা হয়নি, যে কারণে লট অফ কনফিউশন ছিল ভিতরে। এবং এই লট অফ কনফিউশনের মধ্যে বন্যা, দুর্ভিক্ষ, আন্তর্জাতিক ষড়যন্ত্র সবই আপনি যদি বলেন। এর পরের পার্টটা একটু পরে করা যায় না, এই আমলটা আপনার ইচ্ছা। হ্যাঁ আমি সরি, আমি যতটুকু এইটুকু থাকি বুঝলাম, আমি এইটুকুই বললাম যে শুধু একটা হিন্স দিয়ে রাখি, আওয়ামী লীগ ইজ নো মোর মিডল ক্লাস পার্টি। এইবারটা পরে আসবো। পাটোয়ারি ভাই, আপনি যদি একটু যোগ করেন, আমি আর প্রশ্ন না করি। 6-7 মিনিট আছে, আপনি একটু এই পর্বটা বলেন, সারা জাকের এবং আপনার কাছে আসবো। আচ্ছা, আমি এই জিনিসটা আসলে বলার জন্য মনে করি, আপনার অনেকে অনেক দিক থেকে আলোচনাটা এসেছে, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আওয়ামী লীগ 47-এর পরে 2 বছর পরে আওয়ামী লীগ একটা দল এখানে কেন তৈরি করতে হলো, এটা একটু আমাদের মাথায় মনে রাখতে হবে যে আসলে তো আমরা একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন এখানে সারা ভারতবর্ষেই, তবে বাংলা থেকে শুরু করে গ্রেটার ইন্ডিয়া সর্বত্রই, এমনকি অন্যান্য অঞ্চলেও কিন্তু
সাম্রাজ্য মানে কলোনিয়াল যে বিরোধী আন্দোলনটা 42-43 পরে থেকে কিন্তু সারা ইয়েতে শুরু হয়ে গিয়েছিল, এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটা আমাদের এখানে চলেছিল। তখন এই আন্দোলনটা কিন্তু 40-এ এসে জিন্না সাহেব নিয়ে গেল এটাকে একটা সাম্প্রদায়িক আন্দোলন, একটা সাম্প্রদায়িক আন্দোলনের দিকে নিয়ে গেল, যেখানে কোনো আন্দোলন নাই। সেটা নিয়ে গেল কিন্তু হিন্দু বিরোধী, যেটা আপনার 46 সালে যে কিলিং, সে কিলিংয়ে আপনার কিন্তু এটা টোটালি অন্যরকম হয়ে গেল। ফলে ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলন, যেটা আমাদের ভারতবর্ষে 40-এর আগে যেভাবে ছিল, সেটা কিন্তু 40-এ এসে এটা ডিভাইডেড হয়ে যাওয়ার পর আমরা এখানে ডিভাইডেড বেঙ্গল হয়ে গেলাম। আমরা বলি যে দেশ বিভাগ বলি, আমরা স্বাধীনতা বলতে পারছি না। তার মানে যে আন্দোলনের যে স্পিরিট থাকে, কলোনিয়ালদেরকে বিতাড়িত করে আমরা জাতিগত, অর্থাৎ ভারতীয়ভাবে আমরা যে স্বাধীন একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, কিন্তু আমরা আমাদের জাতীয় রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু সেটাই এই মুসলিম লীগের কারণেই কিন্তু এটা ডিভাইডেড হয়ে গেল। ফলে একটা অসম্পূর্ণতা কিন্তু নিয়েই 47-এর দেশ ভাগটা যেটা আমাদের এখানে ঘটলো, সেটা পাকিস্তান একটা কাল্পনিক আইডিয়া। পাকিস্তান একটা নো ল্যান্ড ছাড়া এটা কোনো রাষ্ট্র, মানে স্বাধীনতার আন্দোলনে এটা হয় না। কিন্তু আমরা কেউই তখন সেই রাষ্ট্র ভবিষ্যৎ কীরকম হবে, জিন্না এটা বুঝতেই দেয়নি। জিন্নার তখন পুরো জিনিসটাকে অন্যদিকে ডাইভার্ট, অর্থাৎ হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট, তার এজেন্ডা আলাদা ছিল। হ্যাঁ, তার এজেন্ডা আলাদা ছিল, এবং সেখানে সে কিন্তু পূর্ব বাংলার সব নেতাদেরকেও কিন্তু ডিভাইড করে ফেললেন। সোহরাওয়ার্দীকে তিনি কাছে টানতে চাইলেন, আবার দূরেও রাখলেন, আবার অন্যদেরকেও তিনি সরিয়ে দিলেন, আর শেরে বাংলাকে তো তিনি 41 সালেই তাড়িয়ে দিলেন বলতে গেলে। এই যে একটা অবস্থার এখানকার যে বাঙালি যে বেঙ্গল তো পলিটিক্যালি একটা মুভমেন্টের জায়গা ছিল, সেখানে স্বাধীনতার যে স্পিরিটটা ছিল সেটা এসে 47 সালে কিন্তু ডিভাইডেড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা যে পাকিস্তানটা পেলাম, এটা একটা দ্বিখণ্ডিত পাকিস্তান, যেখানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। এবং এই অবস্থায় আমাদের তো কোনো রাজনৈতিক দল নেই, আর পাকিস্তান হলো একটা এককেন্দ্রিক রাষ্ট্র, আর অন্যদিকে ভারত হলো একটা কিন্তু ফেডারেল রাষ্ট্র। এটা ডেমোক্রেটিক একটা মানে রাষ্ট্র ব্যবস্থা, ব্রিটিশ রাষ্ট্র ব্যবস্থা থেকে তারা কিন্তু মোটামুটি আরেকটা রাষ্ট্র হিসেবে অভ্যুদয় করার মতন তাদের অবকাঠামো থেকে শুরু করে সবই আছে, লিডারশিপও আছে। কিন্তু পাকিস্তানে তো ওটা কিচ্ছু নাই, সব তো মহাজের, সবই তো ওইদিকে। আর আমাদেরকে তখন অনেকটা কলোনিয়াল যে অবস্থানের মধ্যে যখন রেখে দিল, তখন যে আন্দোলনের মধ্যে যে 47-এর দশক বা এরও আগের যে বাঙালিরা আন্দোলন করে আসছিল, এমনকি শেখ মুজিব 37 সাল পর্যন্ত যে স্টুডেন্ট অবস্থায় যে আন্দোলন যুক্ত হচ্ছে বা যাদের সাথে চলছে, তারা সবই কিন্তু একটা বলা চলে অভিন্ন জাতীয় আন্দোলনের দিকেই যাচ্ছিল। পরবর্তীতে এখানে ডিভাইডেড হওয়ার কারণে তিনি কিন্তু সোহরাওয়ার্দীর প্রভাবে বেশি পড়েই তিনি কিন্তু ওই আন্দোলনের দিকে, নাহলে তিনি সুভাষ বসুর দিকে থাকার চিন্তা তার মাথার মধ্যে ছিল। তার বইয়ের মধ্যে পড়লে আমরা এটাও দেখতে পাই। তাহলে আসলে এখানকার যে অগ্রসর বাঙালি ছিল, তারা কিন্তু আসলে একটা জাতীয় স্বাধীনতা চেয়েছিল, সেদিকে তাদের অবস্থান ছিল। কিন্তু সেটা তো 47 সালে আসে নাই। না আসার কারণেই আপনি দেখেন মুসলিম লীগ দিয়ে যে হবে না, সেটা কিন্তু 47 সালেই যখন উর্দু ল্যাঙ্গুয়েজ এখানে চাপিয়ে দেওয়ার শুরু হয়ে গেল, তখনই কিন্তু এই অগ্রসররা কিন্তু তারা মনে করছে যে আমাদের বিরুদ্ধে আসছে পাকিস্তান, আবার কলোনিয়াল একটা চাপ। সেখান থেকেই দেখুন যে মুসলিম লীগ পাকিস্তানিদের বলতে গেলে
একান্ত হয়ে গেল। আর এখানে তখন আমাদের একটা জাতীয় আমরা দল। একটু টপ অফ দ্য আওয়ারের যেসব চ্যানেল আমাদের সরাসরি সম্প্রচার করছে একটু সংবাদ বিরতি শেষে আসি। মমতাজউদ্দিন পাটোয়ারী, আপনি যেখানে ছিলেন যে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ায় যে নিশটা ছিল সেখানেই আওয়ামী লীগের জন্ম। সেই জন্য তো আমরা পরবর্তী অংশ এবং আওয়ামী লীগ রাজনীতির পাশাপাশি একটা সাংস্কৃতিক আন্দোলনও বটে। সারা জাকের আপনার কথা শুনবো, শাহবানাম খান নতুন প্রজন্ম হিসেবে আপনার কথা শুনবো। আমরা বার সম্পাদকদের সংগঠন এডিটার্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনের 96তম পর্বে আজ আমরা আলোচনা করছি উপমহাদেশের অন্যতম প্রাচীন বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের 75 বছর নিয়ে। তো অধ্যাপক ডক্টর মমতাজ পাটোয়ারী, আপনার কাছে ছিলাম যে দেশ বিভাগে আর্টিফিশিয়ালি দেশ বিভাগের পর এই অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল তাকে ঘিরেই আওয়ামী লীগের জন্ম এবং পরবর্তীতে সে ধারাতেই। হ্যাঁ, এটাই হলো যে আওয়ামী লীগ একমাত্র সংগঠন যেটা এই বাংলার স্বার্থ, বাংলার রাজনীতি, অর্থনীতি, সমাজ এইটাকে ধারণ করার মতন একটা রাজনৈতিক দল। আর পাকিস্তান মুভমেন্টে যা মুসলিম লীগ, জামাতে ইসলাম, এই দুটো পার্টি ছাড়া আর অন্য কোনো পার্টি তো এভাবে ছিল না। যারা ছিল তারা তো এই বাংলার মানুষের কোনো স্বার্থের কমিউনিস্ট পার্টিটাকে তো নিষিদ্ধ করে রাখলো এবং সেই কারণে কমিউনিস্ট পার্টি ওই আরেকটা বিকল্প পার্টি যেটা তৈরি হয়, অর্থাৎ আওয়ামী লীগ তৈরি হলে ওটার মধ্যেই কমিউনিস্ট পার্টির মনোভাবাপন্ন লোকগুলো, ছাত্ররা এটাতে যুক্ত হওয়া শুরু করার সুযোগটা পেল। অর্থাৎ আওয়ামী লীগ এখানে যে শূন্যতাটা পাকিস্তান হওয়ার পরে তৈরি হয়েছিল জাতীয়ভাবে আমাদের, অর্থাৎ বাংলা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তাদের যে জাতীয় একটা রাজনৈতিক দল, সেটাই কিন্তু আওয়ামী মুসলিম লীগ থেকে হুট করে আর একদিনে হয় না, 55 সালে গিয়ে সেটা কিন্তু আত্মপ্রকাশ করলো ওই অর্থে, অসাম্প্রদায়িক অর্থে। কিন্তু ধীরে ধীরে যেহেতু একটা মুসলিম সেন্টিমেন্ট থেকে পার্টিটা তৈরি হয়েছে, আস্তে আস্তে পার্টিটা তৈরি করার ক্ষেত্রে এই 54 যে নির্বাচন, সেই 54 নির্বাচনটা একটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে যে বাঙালির যে জাতিসত্তার যে জায়গা আছে, এই জায়গাটা কিন্তু হয়ে গেছে। এবং সে কারণেই 55 এই অসাম্প্রদায়িক যে আদর্শের এজেন্ডাটা, ম্যানিফেস্টোটা গ্রহণ করা সম্ভব হয়েছিল। আর এইগুলোর পেছনে আমি বলবো রাজনৈতিক নেতা দরকার ছিল। সেই নেতা এবং কর্মী মধ্যে বলা চলে যে অন্যরা না, মাঝারি যে অগ্রসর চিন্তাধারার যারা, তারা ছিলেন সোহরাওয়ার্দী আদর্শিক হিসাবে ছিলেন, কিন্তু শেখ মুজিব আমি বলবো খনি শ্রমিক নেতা। তিনি একেবারে মাটির থেকে যেন মণিমুক্তা তুলে আনার মতো পরিশ্রম করা শুরু করলেন। আপনি যদি খেয়াল করেন, দেখেন সে এই বাংলায় আসার পর থেকে ছাত্রদেরকে নিয়ে, আর আওয়ামী লীগ হওয়ার পরে আওয়ামী লীগটাকে একেবারে প্রতিটি জেলায়, প্রতিটা থানা, উপজেলা, মানে এখনকার সব জায়গায় তিনি কিন্তু এই অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, 50 সালের জানুয়ারি মাসের 1 তারিখের অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত তিনি ক্রমাগতভাবে দৌড়ালেন। তারপরে 52 সালের 27 তারিখে মুক্তি পাওয়ার পরে আবার যখন তিনি দায়িত্ব পেলেন ভারপ্রাপ্ত, এর পরবর্তী তিনি আবার সেই সারা দেশব্যাপী আওয়ামী লীগকে নিয়ে গেলেন। এর ভিতর দিয়ে আওয়ামী লীগ তখন তৃণমূল তখন আওয়ামী লীগ, অর্থাৎ একটা সংযোগ। সেই সময়ের অনেক বড় নেতারা মেইন স্ট্রিমে না থাকার কারণে ঝরে যেতে থাকলো। এটাই নিয়ম, এটাই ঘটলো। এবং মাওলানা ভাসানী, যিনি 54 সাল পর্যন্ত মুজিবকে ছাড়া চলতেন না, তিনি কিন্তু আস্তে আস্তে ওই সোহরাওয়ার্দীর সাথে তার যে দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব, মার্কিন সিয়াটো সেন্টো ইত্যাদি ইস্যু তার মাথার মধ্যে ঢুকিয়ে তাকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে 57 সালে তাকে দিয়ে একটা বামপন্থী রাজনৈতিক দল করার চিন্তা। তখন সারা বিশ্বব্যাপী যে বাম চিন্তা, ভারতবর্ষের যে চিন্তা, সেটার কিন্তু একটা তারা সম্ভাবনা, তারা জাতি মাটি থেকে তারা কিন্তু আকাশে উড়ে গেল, যেটা বঙ্গবন্ধু নিজেও বলছে, আমরা চলি মাটিতে আর তোরা কেবল আকাশে আকাশে চলস। সে কারণে জনগণের সাথে সম্পর্ক থাকে না। তো এই অবস্থাটা, ডিভিশনটা হয়ে গেল,
যে এরা তো জাতীয় যে রাজনীতির যে যন্ত্রণা জটিলতা এটার থেকে তারা কিন্তু কিছুটা ওই ইন্টারন্যাশনালিজমের দিকে গিয়ে এই অঞ্চলের সমাধান যে মাওবাদ কিংবা লেনিনবাদে নয়, এই অঞ্চলের সমাধান মুজিববাদে। মানে মাটির যে আদর্শ যেটা গড়ে উঠছে সেটা পরে আমরা মুজিববাদ বলছি, কিন্তু শেখ মুজিব সেটাকে বলা চলে যে সেটার একেবারে কৃতিত্বটা তাকেই দিতে হবে। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেটাকে নিয়ে সামনে চলে যান। এমনকি সোহরাওয়ার্দীর সঙ্গে তার অনেক একটা পর্যায়ে বিরোধ শুরু হয়। সবকিছু তারপরে যে আইয়ুব খানের এই যে পাকিস্তান রাষ্ট্রটাকে বলা চলে যে 58 সালে 56 সংবিধানেও তারা সন্তুষ্ট থাকলো না, অর্থাৎ পাকিস্তান একটা রাষ্ট্র যেভাবে হয়ে ওঠার দরকার ছিল। সারাজাকের আপনার কাছে আসি যে সেটা তারপরে সামরিক রাষ্ট্র হয়ে গেল। হ্যাঁ, আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের যে ইতিহাস সেটা হচ্ছে রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি এটা সংস্কৃতির ইতিহাসও বটে। বিকজ তার রাজনীতির মূল ভিত্তি ছিল বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তা বা বাঙালি আনা। সেখান থেকে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বপ্ন নিয়ে আওয়ামী লীগের যাত্রা শুরু, আস্তে আস্তে বড় বড় নেতারা সরে যেতে থাকলেন, মূল ধারা নিয়ে তরুণ শেখ মুজিব অগ্রসর হতে হতে জাতির জনকে পরিণত হলেন। সেখানে সংস্কৃতি কর্মীরা কিন্তু সবসময়ই তার পাশে ছিল। এই দিকটাকে আপনি এমনকি মুক্তিযুদ্ধ যে সংস্কৃতি কর্মীরা সমান্তরাল আন্দোলন গড়ে তুলেছে এবং তার সঙ্গে ছিল, সেই দিকগুলি যদি আপনি একটু তুলে ধরতেন। আমি মনে করি যে বঙ্গবন্ধু যে নেতৃত্বে আমরা যে বাংলাদেশটা পেয়েছি তার আগে থেকে তো তার ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে, ভিত্তিটা তৈরি হচ্ছে, এবং সেটার প্রকাশ সাধারণ মানুষের মধ্যে নিজেকেও আমি ধরছি যে রাজনীতির এত ঘোরপ্যাচ তো আমি বুঝি না বা আমরা বুঝি না। তো আমরা কোনটা দেখেছি? আমরা দেখেছি যে বাংলা ভাষায় কথা বলতে হবে। একটা দোকানে গেলে দেখা যেত যে ওখানে হয়তো উর্দুতে কোনো ডিরেকশন লেখা আছে বা ইংরেজিতে, ওটা ফোল্ড করে রাখা হতো, কারণ 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা আন্দোলনের ভাষা দিবস হিসেবে পালন করছি। আর এটাও আমার মনে আছে যে সেই সময় যে বাংলা যে মধ্যবিত্ত, যে বারবার উঠে আসছে এই কথাটা, মধ্যবিত্ত থেকে উঠে আসা মানুষ বঙ্গবন্ধু, ওনার নেতৃত্বে এই জায়গাটা তৈরি হয়েছিল। সেখানে আমাদের দেশের মানুষেরা কিন্তু অনেক বেশি সংস্কৃতি চর্চায় মনোযোগী ছিলেন। আমার মনে আছে আমার আব্বা তখন আর্মিতে ছিলেন, আর্লি 60-এর প্রথম গোড়ার দিকে, যে একটা যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। তো একটা গানের টিচার আমার জন্য রাখা হয়েছিল, সে হারমোনিয়াম নিয়ে আসতো ক্যান্টনমেন্টের ভিতরে। তখন একটা পাঞ্জাবি মেয়ে, আমার বান্ধবী, মানে বলছে এ তো গুনাহ হ্যাঁ। মানে ওদের সাধারণভাবে ওদের মধ্যে কিরকম প্রচলনটা ছিল আর বাঙালি মধ্যবিত্তের মধ্যে কি প্রচলনটা ছিল। তখনও আমার বাবা মা চেষ্টা করছে আমাকে, মানে ক্যান্টনমেন্টে ঢুকে মানে একটা বাংলা গানের টিচার। তো আমার মনে হয় যে এই ধারাটা, তারপরে ছায়ানট হলো, বাফাকে যদিও মনে করা হয় এক ধরনের মুসলিম বাংলা, কিন্তু তখন কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিল, বাফাও রেখেছিল। তো আমি মনে করি যে মধ্যবিত্তের মধ্যে যে সংস্কৃতি চর্চাটা, এটা আওয়ামী লীগের নেতৃত্বে এটা জাগরণ হয়েছে। এবং পরবর্তীতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সময় তো বটেই, এবং 61-তে তো যে রবীন্দ্র চর্চা নিষিদ্ধ করা হলো, সেখানে সেটাও কিন্তু আওয়ামী লীগের জাতীয়তাবাদী আন্দোলনের একটা বড় প্ল্যাটফর্মে পরিণত। শাহবাজ খান, আপনার কাছে যদি আসি, যে আপনি নতুন প্রজন্মের গবেষক হিসেবে আপনি আওয়ামী লীগের ইতিহাসটাকে কিভাবে দেখেন, আর আপনাকে দিয়েই বর্তমান সময়ে ফেরত আসতে চাই। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পর থেকে, 75-এর পর থেকে বিশেষ করে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ বারবারই সামরিক, বেসামরিক, সামরিক আমলাতন্ত্রের কাছে, ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছে।
1991 সালেও বলা হয়ে থাকে তাদের বিজয় ছিনিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থারা। 96 সালে আব্দুর রহমান বিশ্বাসের আমলে রীতিমতো একটা সেনা অভ্যুত্থানও ঘটেছিল এবং জাস্টিস লতিফুর রহমান, হাবিবুর রহমানের প্রজ্ঞার কারণে সেবার উতরে যায়। জাস্টিস লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সামরিক বেসামরিক আমলাতন্ত্র একটা আওয়ামী বিরোধী অবস্থান নেয় এবং সেজন্যই হয়তো 2008-এ ক্ষমতায় আসার পর আমি একটু যদি আগ বাড়িয়ে বলি, এই সামরিক বেসামরিক আমলাতন্ত্রকে নিউট্রালাইজ করার একটা রোল আওয়ামী লীগকে নিতে দেখা যায়। সেখান থেকে এখন বলা হয়ে থাকে যে সামরিক বা বেসামরিক আমলাতন্ত্র আওয়ামী লীগের ভেতরে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে এবং অনেক ক্ষেত্রে দলের চেয়েও তাদের ক্ষমতা বেশি। এই জায়গাটায় পরে আসবেন। আর নতুন প্রজন্মের গবেষক হিসেবে আওয়ামী লীগের এই যাত্রা, এই জার্নিটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথম কথা হলো যে আওয়ামী লীগের গঠন থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যে শব্দটা ব্যবহার করেছিলেন অভিযোজন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই অভিযোজনের সাথে কয়েকটা ডাইমেনশন আছে। একটা হলো পলিটিক্যাল ডাইমেনশন, ইন্টেলেকচুয়াল ডাইমেনশন, কালচারাল ডাইমেনশন। আওয়ামী লীগের উত্থানটার মধ্যে ইন্টেলেকচুয়াল গ্রুপ যেটা ছিল, এটা এক্সট্রিমলি ভাইব্রেন্ট একটা গ্রুপ ছিল, যেটা কালচারাল, যদি আমি শব্দটা ব্যবহার করি যদিও অ্যাপ্রোপ্রিয়েট না, কালচারাল রেভলিউশনের মতো একটা জায়গা। বাংলাদেশকে অনেকে বলে একটা সাংস্কৃতিক সংঘ বটে, কেবল একটা রাজনৈতিক রাষ্ট্র নয়। পরবর্তীতে ইন্টেলেকচুয়াল সোসাইটি, কালচারাল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি একসাথে ছিল বলে আজকে 75 বছর পর্যন্ত আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে একটা ভূমিকা রাখছে। এটা হলো একটা দিক। মুশকিলটা হচ্ছে আমার প্রজন্মের ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে দেখছি পুরো বিষয়টা। এখানে একটা কনফিউশনের জায়গা আছে। কনফিউশনটা আমি বলছি, কোথায় কনফিউশনটা? প্রথম কথা হলো যে আপনি যদি ফিরে যান যে ইন্টেলেকচুয়াল ডিবেট বা ডিসকোর্সের জায়গা, আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে ঘাটতির জায়গা হলো ইন্টেলেকচুয়াল জায়গাটা। ফলে আপনি কোনো পলিটিক্যাল ইডিওলজি তৈরি করতে পারছেন না। মানে আমি যদি এইভাবে চিন্তা করি, আপনি ছাত্রলীগ বা যুবলীগ এদেরকে একটু যদি বসিয়ে আপনি ইতিহাস আজকে যে আলোচনাটা হলো তার সিকিবাদ যদি তারা বলতে পারেন যে পলিটিক্যাল ইডিওলজিটা কেন ছিল, কালচারাল রেভলিউশনটা কেন হলো এবং পলিটিক্যাল সোসাইটি এই দুইটা অ্যাক্টরের সাথে কেন কাজ করেছে, তাহলে আমার ধারণা আপনি হতাশ হবেন। এবং আপনি যদি চীনে যান, পার্টি ক্যাডার সিস্টেমে আপনি উপরে উঠতে হলে শি জিনপিং এর ডক্ট্রিন যেমন আপনাকে মুখস্থ জানতে হবে, আপনাকে জানতে হবে ডেং জিয়াওপিং, আপনাকে জানতে হবে মাও সেতুং। সুতরাং সেই চেক অ্যান্ড ব্যালেন্স আপনার নাই। দ্বিতীয় যে বিষয়টা থাকে, যদি আপনি ভারতেও দেখেন সিভিল সার্ভিসে ইউনিফাইড ভারতের যে ন্যাশনালিজম, যেটা আমরা আলোচনা করছিলাম সুব্রমণিয়াম জয়শঙ্করের বই থেকে শুরু করে যে বইগুলিতে দেখবেন যে একটা ডকট্রিন থাকে। এই ডকট্রিনটা ভারতের ব্যুরোক্রেসিকে ইউনিফাইড রাখে। ফলে পলিটিক্যাল চেঞ্জ আসলেও রাষ্ট্রের ইন্টারেস্টে কোনো চেঞ্জ আসে না। যে কারণে এই ইলেকশনে বিজেপি আসলো না কংগ্রেস আসলো, সেটা কিন্তু বড় কথা না বাংলাদেশের জন্য, কারণ তার পলিটিক্যাল ফরেন পলিসি কিন্তু কন্টিনিউ করবে। অর্থাৎ আপনার সেই জায়গাতেও আমার একটা বিশাল দুর্বলতা আছে। ওটার ম্যানিফেস্টেশন কিরকম, আপনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেটগুলি দেখেন না, সেক্রেটারি লেভেলের লোকজনের সার্টিফিকেট বাতিল হচ্ছে। তার মানে আপনি ব্যুরোক্রেটিক লেভেলেও যেমন আপনি একটা দৈন্য দুর্দশা দেখছেন, পলিটিক্যাল লেভেলে তো দেখছেন। এবং কালচারাল যে জায়গাটা আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি যে কালচারাল ইরোশন সাংঘাতিক। আপনি আগে পাড়া মহল্লায় দেখতে পারতেন গান হয়, বাজনা হয়, আপনি কি এটা দেখছেন? ফলে আমার মনে হয় সেই জায়গাতে আমরা একটা বড় ঘাটতিতে যাচ্ছি। এবং আমাদের টিকটক বা ইনস্টাগ্রাম যদি আপনি খুলে দেখেন, আপনি কোথাও দেখবেন না যে আপনার নিজের কালচারের রিফ্লেকশন হচ্ছে, আপনি ইম্পোর্টেড কালচারের দিকে যাচ্ছেন। এটা হলো থার্ড প্রবলেম। আরেকটা প্রবলেম আছে যে হিস্ট্রি বই নিয়ে আমাদের একটা সাংঘাতিক প্রবলেম হয়। সাংঘাতিক প্রবলেমটা হয় কেমন, যদি ভারতের হিস্ট্রি বই পড়েন স্কুলে, এটা ইন্দো পাকিস্তান যুদ্ধ, পাকিস্তানও একই কথাই বলে। এবং মুশকিলটা হচ্ছে যে আমার নেইবারিং কান্ট্রিগুলিতেও কিন্তু যে আমার লিবারেশন ওয়ারের যে ভূমিকাটা, এটাও কিন্তু খুব ক্ষীণ। আমরা পলিটিক্যাল লেভেলে অনেক কথা বলতে পারি, কিন্তু আপনি যারা পারসেপশন তৈরি করে, পলিটিক্যাল সেন্টিমেন্ট তৈরি করে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি আগেই উইক করে দিচ্ছেন। ফলে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখনই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে যাবেন, একসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের আপনি আজকের আলোচনাতে দেখেন যে ওই পাকিস্তান আমল থেকে শুরু করে বঙ্গবন্ধুর সময় পর্যন্ত কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ছিল বলেই জাসদ তৈরি হয়েছিল।
ছাত্রলীগ তৈরি হয়েছিল, তারা ডিফার করেছে, তাদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল বার্টারিং হয়েছিল। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে যে আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা যেরকম কমে গেছে, তার চেয়েও বড় জায়গাটা হলো যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের দিকে যাওয়ার ইচ্ছাও কমে গেছে। কারণ তার মানে আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলির ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, ফলে আমি হয়তো বা খুব সিরিয়াসলি যে আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, ইত্যাদি ইত্যাদি সবকিছু দিচ্ছি, অ্যাকচুয়ালি যাওয়ার পরে প্রডিউসটা করছে কি, যেটা আজকে একটা আর্টিকেল আমি সাখাওয়াত স্যার, শামসুল স্যারের সাথে শেয়ার করছিলাম, যে একটা আর্কাইভাল রিসার্চ আমি করেছি বসে বসে, যে আপনি যদি জিজ্ঞেস করেন যে বাস্কেট কেস এটা কে বলেছে, সবাই বলবে নিক্সন। কিন্তু আপনি যদি আর্কাইভাল রিসার্চ দেখেন, আপনি নতুন প্রজেক্ট, ইট ওয়াজ অ্যালেক্সিস জনসন, তাই না? আপনি ফান্ডামেন্টাল জায়গাগুলি আস্তে আস্তে আপনি দেখতে থাকেন, ফলে আপনি একদিকে বলছেন নিক্সন, আর একদিকে আমি দেখছি অ্যালেক্সিস জনসন, তারপরে গিয়ে তো আমার স্বাভাবিকভাবে কন্ট্রাডিকশনগুলি। না, আমরা রাজনৈতিক অর্থে যদি ওই বাসন্তীর চালের ইতিহাসটাও কিন্তু আমরা সঠিকভাবে কেউ জানলাম না। আমি একটার পর একটা আসছি। আপনি যদি বঙ্গবন্ধুর 71 থেকে 75 দেখেন, আমার জন্ম 78, আপনি যদি 71 থেকে 75-এর হিসাবগুলি দেখেন, ইন্টারেস্টিং পার্ট, মানে কি পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ছিল, মোস্ট ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি এভার ইন বাংলাদেশের হিস্ট্রি। কিভাবে? প্রথমে দেখেন সোভিয়েত ভারত রিলেশনশিপ, ফান্ডামেন্টাল। চায়না, ইউনাইটেড স্টেটস, পাকিস্তান, মিডল ইস্ট একটা, মানে কোল্ড ওয়ার। এখন আপনি যদি আপনার পার্টি ক্যাডারদের জিজ্ঞেস করেন দেখে যে কোল্ড ওয়ারটা একটু বোঝাও তো দেখি, তখন বঙ্গবন্ধু ম্যানুভারটা কিভাবে করবেন আপনি খুঁজেও পাবেন না। এখন তারপরে আপনি আসেন, সেই সময় বিএমএ হলো 1973। বিএমএ যখন হলো, ওই বিএমএ হওয়ার পরে তার আগে তো মিলিটারি চলে গেল, ভারতীয় মিলিটারি চলে গেল, এবং ভারতীয় মিলিটারি চলে যাওয়ার ব্যাপারটাও আমরা আলাপ আলোচনা করছিলাম। শশাঙ্ক ব্যানার্জি, বঙ্গবন্ধু, তারপরে ইন্দিরা গান্ধী, এই যে পুরা ইকুয়েশনটার পিছে ব্রিটিশদের কি রোল ছিল, ওয়েস্টার্নের কি রোল ছিল। তার মানে আপনি কিন্তু তখন যে ফরেন পলিসিতে মেনটেইন করেছেন, ফেনোমেনাল। নিক্সনের সাথে কি বঙ্গবন্ধুর দেখা হয়নি? ফ্যান্টাস্টিক ডিসকাশন হয়েছে, ফুড সিকিউরিটি। ভুট্টোর সাথে কি দেখা হয়নি? কারণ আমার ওআইসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে, কারণ বাংলাদেশ নিডস ফুড, এনার্জি। তো এগুলি তো প্র্যাগমেটিক। এখন আপনি হঠাৎ দেখবেন এই পক্ষ ওই পক্ষ, সেটাই যদি হতো একদম সদ্য স্বাধীন হওয়া দেশ 1971-72-তে বঙ্গবন্ধু যেই পরিমাণ ওয়াইডেন অ্যাপ্রোচ নিয়ে, সেটা পাকিস্তান বলেন, ভারত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এবং আপনি যদি একটা এঙ্গেজমেন্টটা, কারণ এখানে আপনার প্র্যাগমেটিক রিয়ালিজম, অর্থাৎ আপনাকে প্র্যাগমেটিক রিয়ালিস্ট হতে হবে। উনি কি ভিয়েতনাম ওয়ারকে ক্রিটিসাইজ করেন নাই? সাংঘাতিক ক্রিটিসাইজ করেছেন। তারপরে তো নিক্সনের সাথে তার দেখা হয়েছে। আপনি দেখেন বাইল্যাটারাল রিলেশনশিপ, আজকে আমরা জেনারেল ফোর্ড। তারপরে আপনি দেখেন পরবর্তী সময়ে আপনি যখন মিয়ানমার নিয়ে, আজকে এই যে মিয়ানমার নিয়ে আমাদের এত মাথা, আপনি 1974-এর 26 এপ্রিল থেকে 30 এপ্রিল নেভিন বাংলাদেশে ছিলেন। আপনি দেখেন তো ওই কনভারসেশনের মধ্যে কি আছে। দিস ইজ আ ফেনোমেনাল ডকুমেন্ট, যেখানে বলা হচ্ছে যে মিউচুয়াল ইন্টারেস্ট, বাংলাদেশ এন্ড মায়ানমারের মিউচুয়াল, তখন বার্মা, মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল সাবকন্টিনেন্ট, মিউচুয়াল সাউথ ইস্ট এশিয়া, মিউচুয়াল বে অফ বেঙ্গল। আপনি এখন চিন্তা করে দেখেন ওই ডিসকাশনের রিফ্লেকশন পরবর্তী সময়গুলিতে আপনি পেয়েছেন কিনা। মানে উই হ্যাভ কমপ্লিটলি ডিসএনগেজ। আজকের মুশকিলগুলির মধ্যে কিন্তু আপনি এখনো বসে আছেন। হ্যাড ইউ কন্টিনিউড, ওয়েদার ইট ইজ মিলিটারি গভর্নমেন্ট, ওয়েদার ইট ইজ আ পলিটিক্যাল গভর্নমেন্ট, যেটাই আসুক না কেন, তাহলে আমার মনে হয় আমাদের একটা মেজর ব্রেক থ্রু হতো। এখন আসেন ইন্টারেস্টিং পার্ট, যেটা আপনি বললেন যে হাউ পরবর্তীতে 75 পরবর্তী সময়ে যে মিলিটারি সরকার বা মিলিটারি ব্যাক সরকার, প্রত্যেকটার পিছনে মূল জায়গাগুলি ছিল এখনো পর্যন্ত কোল্ড ওয়ার। মানে আমি কোনোভাবেই বলছি না যে ডোমেস্টিক পলিটিক্সের কোল্ড ওয়ার, মানে তখন আপনি দেখেন 75 পরবর্তী সময় স্নায়ুযুদ্ধ, সেইখানে প্রত্যেকের কোনো না কোনো অ্যালায়েন্স ছিল। যে কারণে আমরা যখনই বলি যে বহির্বিশ্বের এখানে ইন্টারেস্ট আছে কিনা, আমরা সবসময় এই জিনিসটা ভুলে যাই যে বাংলাদেশ তার ইনসেপশন থেকে একটা জিওপলিটিক্যাল, কেন বাংলাদেশের জন্ম একটা জিওপলিটিক্যাল। কারণ আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা বঙ্গবন্ধু বলেন, প্রত্যেকেই এই জিনিসটা ধারণ করতে পারছেন, অনুধাবন করতে পারছেন। এটার মেইন কারণটা হলো দ্য পলিটিক্স মিডল ইস্ট থেকে একটা না একটা পর্যায়ে শুরু।
মিলিটারি এন্টারপ্রাইজেস হবে। বঙ্গবন্ধু যে সময়টা দিয়ে গেছেন 71 to 75, এইটার পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটবে, সেখানে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। এখন প্রশ্নটা থাকে যে পরবর্তী সময়ে যে সামরিক সরকারগুলি আসলো এবং সেটার সাথে যারা পলিটিক্যালি যুক্ত ছিলেন, তারা কতটুকু দেশকে ওই মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত প্রিপেয়ার করে গেছেন। আমার মনে হয় যে এটা নতুন প্রজন্ম মনে করে যে তারা কোনো অবস্থাতে প্রিপেয়ার। সামরিক জান্তাদের তো আর বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ছিল না, তাদের ক্ষমতায় টিকে থাকাটাই। এবং ক্ষমতাটা টিকে থাকার কারণটা ছিল জনগণ না, এখানে ক্ষমতাটা টিকে থাকার কারণটা ছিল তখন স্নায়ু যুদ্ধের রিয়ালিটি। এবং এই রিয়ালিটিটার ক্ষেত্রে বহু দেশ যারা ইন্টারভিন করতে পারত বা ডেমোক্রেটিক মুভমেন্টের দিকে বাংলাদেশকে ধাবিত করতে পারতো, তারা করেনি। আবার যারা করার দরকার ছিল তারাও বিভিন্নভাবে ব্যাকফুটে গেছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে এই প্রজন্ম থেকে এই যে আমাদের একটা বড় ঘাটতি হয়ে গেছে 75 থেকে 2091-কে আমি প্রত্যেকটাই কমপক্ষে 91 আর যদি একটু বাড়িয়ে ধরি 2008 পর্যন্ত, যে আমাদের যে ঘাটতিটা হয়ে গেছে, তারপর একটা আলাদা একটা এই ঘাটতিটা থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগ যথেষ্ট চেষ্টা করে বটে, কিন্তু সেই জায়গাতে আমার কাছে মনে হয় এখনো অনেক কিছু করবে না। জি, আমরা 30 মিনিট আছে, প্রত্যেকে 3 মিনিট করে দেব। অজয় দাশগুপ্ত, যে অভিযোজনের তো খারাপ দিকও আছে, যে আওয়ামী লীগ কি এখন যে জিনিসগুলি তার জন্মে ছিল না, এই অসাম্প্রদায়িকতা ছেড়ে হেফাজতকে অ্যাকোমোডেট করা কিংবা সামরিক বা বেসামরিক আমলাতন্ত্রকে হেভিলি ব্রাইভ করে আর তাদের অভ্যুত্থান না করার চেষ্টা দমন করে রাখা, এই জাতীয় কৌশলে যে তার মূল রাজনীতি থেকেই সরে, হয়তো ক্ষমতায় আছে 15 বছর, নিরঙ্কুশভাবেই আছে, কিন্তু তার রাজনীতি থেকে সরে যাচ্ছে কি এই বাস্তব অবস্থা? 55 সালে আওয়ামী লীগ যখন দল থেকে মানে অসম্ভব, একটা লাইন শুধু বলি, 91 সালে আওয়ামী লীগ ত্যাগী আওয়ামী লীগারদের নমিনেশন দিয়ে জিতে আনতে পারেনি, তারপরে আওয়ামী লীগ ওই বাংলা তো আওয়ামী লীগের একটা অংশ মুসলিম লীগের সহযোগিতায় সালাম খানদের 50-60 জন নিয়ে আওয়ামী লীগ ভাইয়া যুক্তফ্রন্ট সরকার গঠন করছিল, আবু হোসেন সরকার। আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলো তার পিছনে একটা ছিল কিন্তু কংগ্রেস এবং তফসিল ফেডারেশনের সঙ্গে সমঝোতা, এবং সেই সমঝোতার একটা শর্ত ছিল কিন্তু দলের নাম এবং সবার জন্য সদস্যপদ উন্মুক্ত করে দেওয়া। এই বিষয়গুলো আসলে আমাদের মানে স্বাগত ভাই যেটা বললেন যে ইতিহাস চর্চাটা কম হয় আমাদের এখানে, এগুলি তো আপনাদের লিখে যেতে হবে, তার নতুন প্রজন্মের পক্ষে। একটা আওয়ামী লীগ দুইটা জায়গা, একটা হচ্ছে যেটা স্বাগত সাহেবকে আমি প্রশ্নটা করেছিলাম যে আগরতলার বাঙালি সৈন্য মিলিটারি মানে 3 বাহিনীর মধ্যেই কিন্তু প্রচুর ক্ষোভ ছিল যে আমাদের এত বঞ্চনা সহ্য হয় না, আর যেহেতু অস্ত্র ছিল কাজেই তারা ওইভাবেই চিন্তা করছে। বঙ্গবন্ধু কিন্তু ওই ধারাটার সঙ্গে এই ক্ষোভটাকে উনি সম্মান করেছেন, তাদের সঙ্গে যোগাযোগও করেছেন, কিছু বৈঠকও হয়তো করেছেন, কিন্তু মূলটা নির্ভর করেছেন জনগণের উপরে, নাইলে 69 মুভমেন্ট কিন্তু হয় না। এটা হলো। কিন্তু স্বাধীনতার পরে যখন এই যে ধনবান দুইটা জায়গায়, কিন্তু একটা হলো ধনবান শ্রেণীর উত্থান, হাউ টু ডিল উইথ দিস, এই যে মধ্যবিত্ত সমাজ বা পেছনে পড়ে গেল, এখন সমাজে 1000 খানেক লোক 500,000 কোটি টাকার মালিক হইলে এবং তারা রাষ্ট্র ক্ষমতার সব জায়গায় প্রভাব বিস্তার করলে হাউ টু ডিল উইথ দেম, আওয়ামী লীগ এই জায়গাটায় ক্লুলেস। একটা তো কারণ হলো আপনার এই দলটা যে টিকে ছিল এইরকম লিডারশিপ না। এখন কেউ কেউ বলে যে এদের সাথে অভিযোজিত হওয়া, ধর্মের সাথে অভিযোজিত হওয়াই নেম অফ দ্য গেম। আর একটা হলো যে এই যে বিশ্বব্যাপী ধর্মান্ধতার উত্থান, শুধু তো ইসলামী চরমপন্থী না, আপনার খ্রিস্টানরাও তো হাজার হাজার মানুষের মধ্যে মেশিন গান চালায় দিচ্ছে। মিয়ানমারে হচ্ছে বৌদ্ধ, যেটা আমরা অহিংস বৌদ্ধ, আপনার মিয়ানমার বলেন, শ্রীলঙ্কা বলেন, সেম। আমরা তো এগুলো আলোচনা করিনি। ইভেন চীনে বলেন, উইগুর ট্যুরের তো মানে বৌদ্ধ এবং মুসলিমের মধ্যে তো এক ধরনের, ফিলিপিন্স বলেন, তাই না? আমরা তো শুধু একটা দেখি। যদি আমরা শেষ দিকে, যেহেতু এই অবস্থায় আওয়ামী লীগ গত 15 বছরের যাত্রায় আপনি কি ভুলটা দেখেন এবং কি করণীয়? এই কম্প্রোমাইজটা তো মানতে হবে যে বাংলাদেশের দল
একটা আওয়ামী লীগ, আশা ভরসাও তার কাছে, ডুবাইলে সেই ডুবাবে, আর বাকিরা হচ্ছে আওয়ামী বিরোধী, তাদের কোনো আদর্শও নাই, রাজনীতিও নাই। এই অবস্থায় আওয়ামী লীগের কাছে আপনার কি? আওয়ামী লীগ একটা জায়গা, যেখানে 50-60-এর দশকে একটা জায়গা ফোকাসে ছিল, যে স্বাধীনতা, এইটা প্রশ্নে। আর এইবারের ফোকাস কি হওয়া উচিত? ডেভেলপমেন্ট বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি, ছোট হোক বড় হোক বা এই ক্ষুদ্র আকারের হোক, ওই ভক্সওয়াগন পার্টি বলতো আমাদের সময়, যে সামনে একজন নেতা আর পিছনে দুইজন, এর কোনো দল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করে নাই। এইটা হচ্ছে অন্য দলের সঙ্গে আওয়ামী লীগের মৌলিক পার্থক্য। না, কিন্তু ডেভেলপমেন্ট করতে যায় কম্প্রোমাইজ করি। এই জায়গাটা হলো এই যে তার যে লিডারশিপের বড় একটা গ্যাপ হয়ে গেল, কিন্তু 34 বছরের শেখ হাসিনাকে দলের সামনে নিয়ে আসতে হলো, এবং 15 আগস্ট কিংবা 15 আগস্ট, 3রা নভেম্বর হাজার 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 নেতা করবে আমাদের চোখের সামনে তো গ্রেপ্তার। না, তারপরে 1/11-এর সময় আওয়ামী লীগের মান্না ভাই সহজে একটা ইয়াং লিডারশিপ পুরাটাই তো নষ্ট হয়ে গেল। মানে এই যে গ্যাপ, বারবার কিন্তু এই পার্জিং, উল্টা পার্জিং হয়েছে আর কি। মৌলানা ভাসানীরটা ওইটা দেখেন, সরওয়ার্দী সাহেব এবং শেখ মুজিবুর রহমান দুইজনে একটা কাজ করেছিল, বামপন্থীদের জন্য আওয়ামী লীগের দুয়ার খুলে দিয়েছিল। যখন কমিউনিস্টের একটা গালির শব্দ, তখন কিন্তু আওয়ামী লীগে কমিউনিস্টদের কাজ করতে গিয়েছে। ব্যাপারটা এমন না, যদি না দিত, দুইজনেই কিন্তু উদার ছিল। এবং 6 দফা প্রচারে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের বিরাট 54-এর ইলেকশনে 35-36 জন কমিউনিস্টকে, নন কমিউনিস্টকে নমিনেশন দিয়েছে। এই আওয়ামী লীগ, মানে রাজনীতিবিদরা সবসময় বলে ক্ষমতায় না থাকলে তো কিছু করা যায় না, ক্ষমতায় থাকলে কিছু কম্প্রোমাইজ করতে হয়। সেই কম্প্রোমাইজ করে না হয় করলাম, কনসলিডেশনও করলাম, তারপরে মূল রাজনীতিতে ফেরত যেতে হবে না? গণমানুষের অর্থনীতি, গণমানুষের সংস্কৃতি, এগুলিতে না গেলে ক্ষমতায় থেকে কি লাভ? ক্ষমতায় বাবু ভাই, একটা পয়েন্ট বলি শুধু, মুজিবের আমরা অসমাপ্ত আত্মজীবনী বা কারাগারের রোজনাম আলোচনা করি, কিন্তু তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দর্শন কিন্তু স্পষ্ট করেছেন 52 সালে আমার দেখা নয়া চিনে। কিন্তু এখন কি আমরা সেই জায়গায় আছি? না, সেটাই এখন মনে হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে ক্ষমতায় টিকে থাকতে হবে, মানে রাজনীতি হচ্ছে না। রাজনীতি করতে গেলে একটা দল, 75 বছর ধরে একটা রাজনৈতিক দল, ওই দলের একটা নিজস্ব একটা পরিচিতি থাকতে হয়। ওই দল কিসের ভিত্তিতে, আর দলটাকে অর্থটা কি। এখন যদি আমরা সবকিছু, আমাদের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণটা একেবারে দলের মধ্যে আর বিরাজ করছে না, সব জায়গায় যদি আপোষ করতে থাকে বিভিন্ন ফোর্সেসদের সাথে, এটা সামরিক হোক, এটা বেসামরিক হোক, এটা ব্যবসায়ী হোক, এটা ধর্ম হোক, তো এইগুলো করতে গেলে ওটাই যদি প্রধান হয়ে যায়, তখন দলের আর কোনো মানে অস্তিত্ব থাকে না। আর অস্তিত্ব না থাকলে কিন্তু এটা দেশের এবং দলের উভয়েরই কিন্তু একটা সাংঘাতিক একটা ক্ষতির দিকে চলে যাবে। আমার মনে হয় এখন প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগের এই 75 বছর পার হয়েছে, আগামী ফিরে তাকানো, নিজের ভেতরে মানে আত্মশুদ্ধি করা, এবং এই আত্মশুদ্ধিটা এমন করা, যেটা উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়ন শুধু অবকাঠামো উন্নয়ন না, জনগণের মধ্যে যদি ব্যবধানটা বাড়তে থাকে, যেটা এখন ইদানিং গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে ধনী গরিবের ব্যবধান আগের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে, সেটা যদি দেখতে থাকি, শুধু গড় আয়টা না দেখি, আমরা এগুলো যদি দেখি কার কাছে কি পৌঁছাচ্ছে, উন্নয়নে যে এখন একটু প্রত্যেক জায়গায় যে দুর্নীতি সব জায়গায় ছড়ে গেছে, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে উপজেলা, যেহেতু আমরা মাঠে কাজ করি, আমরা দেখছি যে এত মানে নির্লজ্জভাবে, আর এই যে যাদের যাদের নাম আসছে পত্রপত্রিকায়, তারা যে কোনো, তাদের মধ্যে যে কোনো বোধ আছে, যে লজ্জাবোধ আছে, কিছু রিমোর্স তো দূরের কথা, তারা লজ্জাবোধও করে না, এটা নিয়ে তারা বাবা করে। এই যে এই কালচারটা, যে কালচারাল কথা বলা হচ্ছে, কালচার আমাদের পুরো চেঞ্জ করতে লাগে। এই যে একটা, আমি একটু যদি যোগ করে দিই আপনাকে, এই তো 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, উন্নয়নও যথেষ্ট হলো, একসময় হয়তো বাংলাদেশ ইনভেস্টমেন্ট হাবেও পরিণত হবে, যে রেমিটেন্সের যে নেগেটিভ ধারা, সেখান থেকেও আজকে খবর দেখলাম ঘুরে দাঁড়িয়েছে, সবই হয়তো হবে। কিন্তু এই আওয়ামী লীগ যদি তার মূল অসাম্প্রদায়িক মানুষের কল্যাণের দল থেকে শুধু ক্ষমতাসীন দল হয়ে যায়, এবং জননেত্রী শেখ হাসিনা 77 বছরে পৌঁছেছেন,
তার পরবর্তী লিডারশিপ কি, রাজনীতি কি, এই যে এই ভ্যাকুয়ামটা, বা আমরা আওয়ামী লীগ নিয়ে অত চিন্তায় থাকতাম না যদি বাংলাদেশে আরো কয়টা দল থাকতো। দল তো একটাই, এখন কি হবে দেশে? যদি একটু একটা খালি সেন্টেন্সটা অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যে আওয়ামী লীগের সময় উন্নতি অনেক হয়েছে, খালি আমি অবকাঠামোর কথা বলছি না, অন্য অন্য দিকেও অনেক উন্নতি হয়েছে, কিন্তু এটা এখন আস্তে আস্তে কমে যাওয়ার একটা গত 2-3 বছরের স্ট্যাটিস্টিক্সে এটা তো একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট বলা হয়, শুধু না, এটা আভ্যন্তরীণও আছে, দুটোই। তো যাই হোক, জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শহীদ আশরাফ আওয়ামী লীগের একটা ছোট্ট ডেফিনেশন দিয়েছিলেন। আওয়ামী লীগ যত না দল, তার চেয়ে বেশি হচ্ছে আদর্শ এবং অনুভূতি। হ্যাঁ, তিনি বলেছেন আওয়ামী লীগের একটি অনুভূতি, একটা অনুভূতি, একটা আদর্শ। সৈয়দ আশরাফের পরের লিডারশিপ গুলিতে এই অনুভূতি দেখি না, আমি সেটাই বলছি। কিছুদিন আগে আমার একটা পত্রিকায় লেখা ছাপা হয়েছিল, অবিনাশী আমলাতন্ত্রের খপ্পরে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ সরকার। আমি বঙ্গবন্ধুকে ধরেন 71-এর আগে পড়েছি, 71 স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে পড়ার জন্য আমি সবসময় বঙ্গবন্ধুর সাথে যারা কাজ করেছেন তাদের আত্মজীবনী বইগুলো যতগুলো আমার সম্ভব হয়েছে পড়ার চেষ্টা করেছে। তার মধ্যে যে কজন ব্যক্তি আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে, একজন হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম, বাংলাদেশ প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রফেসর রেহমান সোবহান, প্রফেসর আনিসুর রহমান, ডক্টর মফিজ চৌধুরী, উনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ছিলেন, এবং ইভেন কি ব্যারিস্টার মওদুদ আহমদ, এরা অফ শেখ মুজিব। বঙ্গবন্ধু তাদের সাথে আলাপচারিতায় আমলাতন্ত্র নিয়ে কি চিন্তাধারা পোষণ করতেন সেটা যদি আপনি পড়েন, বঙ্গবন্ধুর সময়ের আমলাতন্ত্র আর বর্তমান সময়ের আমলাতন্ত্রের মধ্যে যোজন যোজন ফারাক। আমরা এখানে কেউ আলোচনাটা করি নাই। আওয়াম মানে হচ্ছে জনগণ, পিপল। আওয়ামী মুসলিম লীগ একটা ছিল, তো এটা আওয়ামী মুসলিম এটা জনগণের মুসলিম লীগ। এখন জনগণের আওয়ামী লীগ কি আছে? এখন তো আওয়ামী লীগ হয়ে গেছে ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের আওয়ামী লীগ, আমলাদের আওয়ামী লীগ। আপনি দেখেন এখন যদি চারপাশে তাকান, খোদ মানে একেবারে পোরখাও আওয়ামী লীগ, তৃণমূলের আওয়ামী লীগ, তারা কজন আছে? যে যাদেরকে যেসব জায়গায় পদায়ন করেছেন সরকারের, তারা কয়জন ওই জায়গায় যাওয়ার জন্য তার যোগ্যতা ছিল? সুতরাং আপনি যে কথাটি বলেছেন, শেখ হাসিনার বয়স, শেখ হাসিনা আমরা একই সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বয়স হয়েছে, উনি তো আজীবন বেঁচে থাকবেন না, কিন্তু দল তো বেঁচে থাকবে, দলকে যে বেঁচে থাকতে হবে, আমরা কেউ বেঁচে থাকবো না এখানে। কথা হচ্ছে বঙ্গবন্ধু বেঁচে নাই, শেখ হাসিনা এসে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে একেবারেই বিধ্বস্ত অবস্থা থেকে তুলে এনে আজকে এই জায়গায় নিয়ে গিয়েছেন। দেন হোয়াট? শেখ হাসিনার পরে যারা আওয়ামী লীগকে হাল ধরবেন সেরকম মানুষ কি কজন তৈরি হয়েছে সেটা আমাদের চিন্তা একটু শেষ করতে। আপনার একটা প্রশ্ন ছিল যে যদি আপনি ক্ষমতায় থাকার লক্ষ্যে যদি আপোষ শুরু করেন, আপনি যেটা বলেছেন সামরিক বেসামরিক আমলাতন্ত্রের স্বার্থে, মানে পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে যাচ্ছে, কারিকুলাম পরিবর্তন হয়ে যাচ্ছে, হেফাজত প্রেসক্রিপশন। আমি কার প্রেসে বলবো না, শুধু হেফাজত নয়, এটা একজন ব্যক্তির কারণে হয়েছে, যিনি একটু কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার নেতৃত্বে এমপি হয়েছেন। এবার ওনারও কিন্তু একটা দাবি ছিল কারিকুলামে এই পরিবর্তন আনতে হবে, এবং সেটা সরকার মেনে। কম্প্রোমাইজ যখন শুরু করেন রাজনীতি, তখন কিন্তু কোথায় শেষ করবেন সেটা কিন্তু খুব মুশকিল। ইটস এ ডেঞ্জারাস পাথ। তবে হ্যাঁ, 1949-এর পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়। চেঞ্জটা হয় উন্নতির জন্য এবং বর্তমান প্রেক্ষাপটকে মেনে নেওয়ার একটা ইয়েতে। সেখানে কি আওয়ামী লীগ থাকতে পেরেছে? আপনি বলছেন যে আমরা বলি যে আওয়ামী আমলাতন্ত্র, আমি বলবো যে আমলাতন্ত্রের আওয়ামী লীগ, ইট ইজ আমলাতন্ত্রের আওয়ামী লীগ। এইটাই হলো বড় কম্প্রোমাইজ। আমি খুব ক্ষুদ্রভাবেও আমি দেখেছি 1975 সালে যখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, বঙ্গবন্ধুর সঙ্গে আমলাতন্ত্রের যে একটা সম্পর্ক ভিন্ন ছিল। তোমাদের এই কাজটা এইভাবে করবে, সেটা রাজনৈতিক নির্দেশনায় আসতো। কিন্তু
এখন কতটুক কে প্রভাব কোথায় কে ফেলে সেটা একটা প্রশ্ন। আমি এই বিষয়টাই আমাদের বড়, যে কোথায় গিয়ে কম্প্রোমাইজ আপনি থামাবেন, কোথায় আপনি আদর্শতে যাবেন, জাতীয় আদর্শতে যাবেন। তবে হ্যাঁ, রাজনীতিতে কিন্তু, যেটা আমার সাথে হয়তো ডক্টর মমতাজ এবং সাহাব রাজি হবেন, যে ডেমোগ্রাফিক অফ এ কান্ট্রি প্লেজ এ রোল ইন ইউর কান্ট্রিজ পলিসি অ্যান্ড পলিটিক্স। এটা কিন্তু অস্বীকার করা, ডেমোগ্রাফিক কম্পোজিশনটা ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। আর শুধু যে আওয়ামী লীগ করলেই যে আওয়ামী লীগ তা না। আমি সারা জাকেরের বাবার কথা আমি স্মরণ করি অত্যন্ত শ্রদ্ধার সাথে। উনি বেঙ্গল রেজিমেন্টের সবচেয়ে প্রথম অ্যাডজুটেন্ট বাঙালি, মেজর আমিন। এবং মেজর আমিনকে আমরা সেনাবাহিনীতে আকাশচুম্বী আমরা শ্রদ্ধা করতাম। উনি অবসর নিয়েছেন কারণ উনি এত অসাধারণ ব্যক্তি ছিলেন যে ওনাকে পাকিস্তান আর্মি ওনাকে মানতে পারেনি, মেডিকেল কারণে ওনাকে বের করে দিয়েছিল। কিন্তু সেবা নামে একটা ফার্মেসি উনি চালাতেন এলিফেন্ট রোডে, সেখানে আমরা কম বড় ওখানে আড্ডা শুনতাম। উনি ছিলেন আর যে পান্নার আব্বা মজার ইসলাম সাহেব, ওখানে কিন্তু আদর্শ নিয়ে আলাপ আলোচনা হতো, নট নেসেসারি আওয়ামী লীগের আদর্শ, বাংলাদেশের আদর্শটা কি হবে। তো সেই আলোচনার জায়গাটা বোধহয় এখন আর নাই, সেটাই আমাদের জন্য একটা বিরাট। আমরা তো সবাই মোটামুটি বর্তমান অবস্থার কথা বলছেন। আমি আমলাতন্ত্র আর আওয়ামী লীগের কথা যাচ্ছি না। এখন কয়েকদিন আগে বিচারপতি মানিকের একটা উদ্ধৃতি আমার কাছে মনে হলো যে খুব প্র্যাগম্যাটিক উদ্ধৃতি দিয়েছেন এতদিন পরে, যে প্রধানমন্ত্রী অসহায়। উনি বলেছেন, আমি না, উনি বলেছেন প্রধানমন্ত্রী। না, মানিক ভাইয়ের অন্যান্য বক্তব্য ওনার পছন্দ না হলেও এটা পছন্দ হয়েছে তাই লিখে রাখতে। উনি বলেছেন, আমি কোট করলাম, এবং উইচ আই এগ্রি। তার কারণ হচ্ছে যে আমি যতটুকু ক্লোজ থেকে দেখেছি সেটা ছিল ইন মাই 5 বছরের পিরিয়ডে আওয়ামী লীগ যেখানে আমরা যে সমস্ত সাজেশন দিয়েছি, আওয়ামী লীগ যেখানে যেখানে এগ্রি করেছে, বাকিটা জিজ্ঞেস করতো যে আপনাদের এটা আওয়ামী লীগ কি বলে। ইফ আওয়ামী লীগ সাইড ইয়েস, ইট ইজ ইয়েস। আমি কথা আমি সেইভাবে সেই দলটাকে দেখছি। আওয়ামী লীগের এই 15 বছর বলি, বা আরও আগের থেকে নিয়ে বলি, আগেরটা বলবো না, আগেরটা বলবো ওকে, এই লাস্ট 15 ইয়ার্স আওয়ামী লীগের মধ্যে নেই, জাস্ট সাইনবোর্ড। 15 বছরের একটা সরকার, সেই সরকারের যদি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বলে ওই লোকটা কি কোথায় গেছে আমি বলতে পারবো না, ইজ ইট অ্যাকসেপ্টেবল? অ্যান্ড হি ইজ স্টিল দেয়ার। উনি বলতে পারবেন না তো এই দেশে কে বলতে পারবে? তো আমি একটা এক্সাম্পল দেব, এরকম হাজারো এক্সাম্পল আছে। এখন দুর্নীতি বেরোকে ছাগল নিয়ে, ছাগলের মাধ্যমে দুর্নীতি বেরোচ্ছে। আজকে না কালকে পেপারে দেখলাম একজনের 700 নাকি, হয়তো এক্সাজারেশন হতে পারে, আপনারা পত্রপত্রিকা বেশি লেখেন, 700 অ্যাকাউন্ট, 700 অ্যাকাউন্ট, বিও অ্যাকাউন্ট, ওই ট্রেডিং করবার জন্য, হোয়াট এভার, বিও অ্যাকাউন্ট, হ্যাঁ 700 অ্যাকাউন্ট, কারো ব্যাংকে 80 অ্যাকাউন্ট। একজন লোক 80 কোটি টাকা নিয়ে চলে যায়, বাংলাদেশ ব্যাংকও কিছু বলতে পারে না, কোনো ব্যাংকও কিছু বলতে পারে না। আর আমরা একটা চেক দিলে, বোধহয় 1 লাখ টাকার চেক দিলে 3 বার ফোন করে, হ্যাঁ দূতাবাস থেকে টাকা গায়েব হয়ে গেছে। ওটা বাদ, পোস্ট অফিস থেকে, যেটা পোস্ট অফিস যেটা মৃত প্রায়, সেখান থেকে টাকা গায়েব হয়ে গেছে। সেন্ট্রাল ব্যাংক থেকে গায়েব হয়েছে। সেন্ট্রাল ব্যাংক ওটা তো অনেক বড় বিষয়। পোস্ট অফিসে গরিব মানুষ টাকা রাখে 54 কোটি টাকা নাকি, যেটা আমি না, আপনার সময় নাই, আমি যেটা বলার চেষ্টা করছিলাম, আওয়ামী লীগ যা করতে পারতো, আমি ইনফ্রাস্ট্রাকচারে যাচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারা দুনিয়া হচ্ছে। কয়েকদিন আগে বোম্বে প্রধানমন্ত্রী ওপেন করছে, ভেঙে পড়ছে। রাম রাস্তা বানিয়েছে, তখন গর্ত হয়ে গেছে, এমনকি রাম মন্দির থেকে পানি পড়তেছে। তো দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। উনিও অনেক উন্নতি করেছেন। আমি অবজার্ভ করছি বলে কথাগুলো বললাম। যেখানে আওয়ামী লীগ করতে পারতো, যেটা করে নাই, যেটা খেসারত এখন দিতে হচ্ছে, সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য পার্টিস, ডেমোক্রেটাইজেশন অফ পলিটিক্স। এটা যদি করতে পারতো তাহলে আজকে এই আমলাতন্ত্রের কথাটা এখানে আসতো না। এক একজন আমলার যে অবস্থা দেখি, শেষ করতে দেন যদি 2 মিনিট, 1 মিনিট একটু ধৈর্য রাখেন, নট টেক মাচ টাইম। এই জায়গাতে আওয়ামী লীগের বিশাল ফেলিয়ার, যেই কারণে এখন চিন্তা হচ্ছে যে হু ইজ আফটার শেখ হাসিনা।
এটা যদি আওয়ামী লীগ করতে পারতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থাটা করে যেতে পারতো, তাহলে বাংলাদেশের যে কোনো পার্টি, সেটা ভক্সওয়াগন পার্টি হোক অথবা মার্সিডিজ পার্টি, মোটরসাইকেল পার্টি হোক, দে উড হ্যাভ ফলোড। কিন্তু ফলো করছে না। এখন আমরা পুরা যে সিস্টেমের মধ্যে আছি, এই পুরো জিনিসটা আওয়ামী লীগকে ভোগাচ্ছে, আরো ভোগাবে যতদিন দে উইল বি ইন পাওয়ার, এন্ড দেন হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। আমার কথা তো সাখাওয়াত ভাই সব বলে দিয়েছেন, আমি এটা মনে মনে ভাবছিলাম। আমরা যদি আপনার কাছ থেকে আমার কাছে 75 আওয়ামী লীগের 75 বছরের এই যাত্রায় এই সন্ধিক্ষণে মনে হয় যে ওরা আসলেই কি, আওয়ামী লীগ কি ভেবেছে যে আমার সেকেন্ড টিয়ার কে হবে, মানে ডেমোক্রেটাইজেশন হয় বাদই দিলাম, আমার পরবর্তী প্রজন্ম কে হবে, কারা লিডারশিপে আসবে। এবং একটা পত্রিকায় গতকাল পড়লাম একটা বাবলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। আমি প্রধানমন্ত্রীর সাথে যতটুকু আমার দেখা বা ওনার কথা যতবার আমি দেখেছি পড়েছি, আমার কাছে মনে হচ্ছে উনি খুবই বিচক্ষণ, উনি খুবই খবর রাখেন। উনি নিজে কিন্তু কোনো বাবলে নাই, এটা আমি ঘোর মানে আপত্তি করি, যদিও লেখাতে অনেক অনেক কিছুই আছে। কিন্তু যেটা হয়েছে যে আমরা জানি না, যেটা আমাদেরকে অসহায় করে দেয়, যে আমরা জানি না এর পরবর্তীতে কে, মানে খালি একজন ব্যক্তি বলে না, একটা তো আওয়ামী লীগ তো চালাবে একজন, মানে একটা গ্রুপ অফ পিপল, যেটা আমরা একটা নতুন জেনারেশন, সে তাদেরকে তো আর দেখছি না। আপনি যদি বর্তমান আওয়ামী লীগে আসি, যে আমার আওয়ামী লীগ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করেছিল, 71-এ এসে একটা পর্যায়ে আমাদেরকে দিয়েছে, তারপরে আওয়ামী লীগের উপরে প্রতিক্রিয়াশীলদের যে খপ্পর, সেটার পরিণতিটায় দেশ, রাজনীতি এবং পরবর্তীতে আওয়ামী লীগ যেভাবে রিভাইভ করতে চেয়েছিল, সেই জায়গাটা কিন্তু দেওয়া হয়নি। সেখানে নানা রকম ষড়যন্ত্র। আওয়ামী লীগ কিন্তু 91 সালেও আদর্শের জায়গাতে কিন্তু থাকতে চেয়েছিল, 96 তো চেয়েছিল, এমনকি 2008 সালের নির্বাচনের পরেও আওয়ামী লীগ আদর্শের জায়গাতে কিন্তু থাকার সম্পূর্ণ চেষ্টা করেছিল বলেই আপনার এই যে মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের মতন কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশের রাজনীতিতে এই যে অপরাজনৈতিক শক্তি, সবাই কিন্তু আওয়ামী লীগকে তখন নাস্তিকের পার্টিতে সারা দেশে পরিচিত করানোর চেষ্টা যেটা করলো, সেটা কিন্তু আমাদের দেশ আওয়ামী লীগকে একেবারেই বলতে গেলে তার যে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে আমি বলবো। কারণ তাকে কম্প্রোমাইজে যেতে হয়েছে এখান থেকে আওয়ামী লীগ তখন, কারণ ধর্ম নিয়ে যখন মানে আওয়ামী লীগকে বলা বলে চিৎপটাং করে ফেলা সম্ভব হলো, তারপরে কিন্তু আওয়ামী লীগ তখন এই বিভিন্ন শক্তির সঙ্গে কম্প্রোমাইজে গেল। এখান থেকে দেখা গেল যে আওয়ামী লীগ উপর থেকেও ইয়ে হয়ে গেল, নিচের থেকেও কিন্তু আওয়ামী লীগ শূন্য হয়ে গেল। গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন এই জিনিসটা আওয়ামী লীগ পূরণ করার মতন মানে রাজনৈতিক চিন্তাটা তার মধ্যে নেই। অপোজিশন তো বাংলাদেশে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ রাখার মতো কোনো অপোজিশন পার্টি দেশের নাই। সুতরাং জনগণ তো আছে, আছে জনগণ, কিন্তু জনগণকে নেতৃত্ব দেওয়ার মতন তো পার্টি লাগবে, সেই পার্টির এখন নেতৃত্ব নাই। কয়েকটা পয়েন্ট বলি, আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম প্রত্যেকটা আলোচনার বেসিসে। প্রথম জিনিস যেটা 75 বছর পরে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের প্রথম কাজটা যেটা করা উচিত, যে প্রজেক্টটা তার হওয়া উচিত, ইন্টেলেকচুয়াল পলিটিক্সটাকে ফিরিয়ে আনা। ইন্টেলেকচুয়াল পলিটিক্স না ফিরিয়ে আনলে, ফাইন্যান্সিয়াল পলিটিক্সকে রিপ্লেস না করে যদি আপনি না ফিরিয়ে আনেন, তাহলে যে প্রবলেমটা হবে, ফাইন্যান্সিয়াল পলিটিক্স কালকে আরেক জায়গায় চলে যাবে, কানাডা চলে যাবে, অস্ট্রেলিয়া চলে যাবে, বা পাশের বাড়ি যাবে, যেখানে চলে। ফলে আপনাকে ইন্টেলেকচুয়াল পলিটিক্সটা ফিরিয়ে আনতেই হবে। সেই সাথে আনতে হবে আপনার কালচারাল পলিটিক্সটা বা কালচারাল সোসাইটিটাকে। এখানে যেহেতু 4-5 মিনিট টাইম আছে, আপনার সাথে যেহেতু নতুন জেনারেশন, আমি একটু বৃদ্ধ লোক হিসাবে একটু
কন্ট্রাডিক্ট করি। বৃদ্ধ তাহলে আমরা কোথায়? আমরা নাই না। এই যে আওয়ামী লীগের বিপরীত শক্তি যখন ধর্মের কার্ড খেলে, আপনি যদি আওয়ামী লীগ হন, আপনি এটাকে কিভাবে কমব্যাট করবেন? আর বাংলাদেশে কবির চৌধুরীরা কিংবা শামসুর রহমানরা তো দল বানাতে চায় না, বাংলাদেশের সুশীলরা তো এখন রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এইরকম সুশীলদের যখন ইন্টেলেকচুয়ালদের যে অবস্থা, এইখানেই বা আপনি কি করবেন? আমি মানে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলি, প্রথম কথা হলো যে আপনি যেটা বললেন যে মানে কবির চৌধুরীরা যখন ছিলেন তাদের একটা ইডিওলজি ছিল, প্রত্যেকের স্যার আছেন এখানে একজন ইডিওলজি হোল্ড করা মানুষ, ওনার প্রত্যেকেই ইডিওলজি। আপনি এই ইডিওলজিটাকে ইরোড করছেন একটাই কারণ, আপনি ফাইন্যান্সিয়াল সোসাইটি তৈরি করছেন, ইন্টেলেকচুয়াল সোসাইটি তৈরি করছেন না। আপনি নিজে দেখেন আপনার পার্লামেন্টারি ডিবেটগুলি, একটা পার্লামেন্টারি ডিবেট আপনি রেফার করেন যেটা স্যার কালকে এটা নিয়ে একটা, ওইখানে তো বলে আমি তো ত্যাগী কালচারাল লোককে নমিনেশন দিয়ে ফিরে আনতে পারি না। এবং দাদা এক্স্যাক্টলি এখন মুশকিলটা হচ্ছে যে আপনার পার্টি যারা এনসিটিভি এডুকেশন টেক্সট বুক করেছে, এটা তো স্যার নমিনেশন দেন নাই, খুশিয়াপা নমিনেশন দেন, এটা তো সরকার নমিনেশন দিয়েছে, তার বিভিন্ন ভেটিং করে তার ব্লাড গ্রুপ চেক টেক করেই দিয়েছে। তো রেজাল্টটা কি হয়েছে? রেজাল্টটা আজকে আপনি আপনার এডুকেশন সেক্টর, সুতরাং আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হলো এডুকেশনের সাথে। আপনি যদি প্রথমে দেখেন ছাত্র ভর্তি করছেন, আমি যখন ছাত্র ইদানিং স্যারদের টাইম আলাদা, আমাদের টাইমে আমরা রীতিমতো শঙ্কিত কাদেরকে ভর্তি করছি। এটার মেইন কারণটা কি? আপনার হাই স্কুল প্রাইমারি স্কুলকে আপনি স্ট্রাকচারালি এডুকেটেড করতে পারছেন না, ইনক্যাপাসিটেটেড হয়ে যাচ্ছে। আপনি পলিটিক্যাল লিডারশিপের কোনো এডুকেশন দিতে পারছেন না। আপনি যেটা দিতে পারছেন ধরো মারো ইত্যাদি ইত্যাদি করো, এবং আমার বিরুদ্ধে কথা বললেই আমি তার উপরে ঝাঁপায় পড়ছি। আপনি পলিটিক্যাল লিডারশিপের এডুকেশন দিচ্ছেন না বাবু ভাই। আপনি পিএইচডি আমরা সর্বশেষ সৈয়দ আশরাফের মধ্যে যে কালচারাল রাইট দেখি, তারপরে কি আর দেখলাম না, আমি আসছি ওটাতে। আপনি পিএইচডি দেখেন পত্র পত্রিকায়, আমি ওটা ডিটেইলে না গেলাম। আপনি পিএইচডি ছাত্র প্রবলেম না তো, সুপারভাইজারদেরকে দেখেন না তো, সুপারভাইজাররা কে কোথায় আছে, রাইট? সুতরাং এইটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কে আপনি নিয়োগ দিয়েছেন, আপনি কন্ট্রোল করছেন, আপনারই অথরিটি থাকছে। এখন পিএইচডিরও দোষ নাই, সুপারভাইজারেরও দোষ নাই, কারণ তারা তো আপনি সিস্টেমে তাদেরকে ফেলেছেন। ইন্টারেস্টিং অ্যারোগেন্স দেখেন, মানে আজকে ভারতের পলিটিক্সের সবচেয়ে বড় ডিসকাশনটা কি হচ্ছে? অ্যারোগেন্স অফ বিজেপি, রাইট? আপনি তার বিরুদ্ধে রায় দিয়েছে। আর এইখানে আরেকটা বিষয়তে আসি, যে কারণে আপনি ইন্টেলেকচুয়াল সোসাইটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে পত্র পত্রিকায় আমরা যেগুলি দেখি, এটা স্তুতি বন্ধনা। এখানে আমি আসলে ডেলিভারি করার জিনিসটা দেখছি না, মানে স্যারের আর্টিকেল পড়েন ডেলিভারির বিষয়গুলি আসছে। তা আমি এখন স্তুতি বন্দনাকে যদি ধরে নিই ইন্ডিকেটর যে আমার একটা কালচারাল সোসাইটি তৈরি হচ্ছে, ইন্টেলেকচুয়াল সোসাইটি, আমার মনে হয় এখানে আমরা বড় ভুল করছি। ভবিষ্যৎ লিডারশিপের ক্ষেত্রে আজকে স্যাররা বলেন ভবিষ্যৎ লিডারশিপের ক্ষেত্রে আপনার মেরিট বেস ছাড়া হবে না। ইফ ইউ লুক এট দি ফিউচার অফ ইকোনমি, এভরি ডে জবস আর গেটিং ডিসঅ্যাপিয়ার, টেকনোলজি ইজ কামিং, ইন্টেলেকচুয়াল। এখন গুগলের যেরকম টেকনোলজি পার্ট আছে, গুগলের একটা বিশাল হিউম্যান রিসোর্স আছে যারা টেকনোলজি ফিলসফি এন্ড টেকনোলজি এনে কাজ করে। ইন্টেলেকচুয়াল ব্যাকআপ ছাড়া আমরা স্যার একটু শেষ পর্যায়ে এক মিনিটে শেষ করে দিচ্ছি। সেকেন্ড যেটা আছে যে আপনার যারা পলিটিক্যাল এশেলনে আছেন তাদের আসলে ডেলিভারিটা কি? আমি 7 দিন দেরি করে খাতা দিলে আপনি আমার টাকা কেটে ফেলবেন, কয় টাকায় একটা খাতায় 25 টাকা দেয় সেটাও কাটতে থাকে। এখন কোয়েশ্চেনটা হলো যে আমার মতো মানুষের আপনি কেটে নিচ্ছেন 25 টাকা করে, মানে 70টা খাতা দেখতে গেলে। আমি যখন বলবো যে বড় বড় প্রজেক্ট যেটাতে আমার এই 25 টাকা আসে, সেই প্রজেক্টটাকে ডেলিভার যে করছে তার মানে রিপোর্ট কার্ডটা কোথায়? সুতরাং আপনি এই যে অ্যান্টি করাপশন সোসাইটি বা ট্রান্সপারেন্ট সোসাইটিটা তৈরি করতে গেলে আপনার যারা ক্যাডার সিস্টেম আছে তাদেরকে এডুকেট করতে হবে, এবং এই এডুকেটেড যে ABCD পড়া না, শি জিনপিং যেরকম পড়ায়, মাও সেতুং যেরকম পড়ায়, আপনাকে প্রত্যেক। আর আরেকটা লাস্ট কথা বলি, এই যে আওয়ামী লীগ যখন সিদ্ধান্ত নিয়ে মুক্তবাজার অর্থনীতিতে গেল, আমরা চেয়েছিলাম বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিতে থাকবে, তখন হয়তো অবসম্ভাবীভাবে গিয়েছে। এগুলি কি তারই পুঁজিবাদেরই মানে অবসম্ভাবী ফল? মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদের সর্বোচ্চ দেশ, কি দেখছি না না আমি ওটা আসছি না। আপনি দেখেন নম চমস্কি যেরকম গালিগালাজ করছে, অমর্ত্য সেন কথা বলছে,
নম চমস্কি তো ইসরায়েলি ঢেলি বার্নি স্যান্ডার্সও বলছে। বার্নি স্যান্ডার্স বলছে, আমরাও বলছি না, সেজন্য বলছি এফেক্টিভ ভাবে করা, বিরাট কথা। না, এটা তো আমাদের ক্ষমতা কম। এফেক্টিভ ভাবে করা এবং ওদের প্রাইভেট সেক্টর কি পরিমাণ এন্ডাওমেন্ট দেয় সোসাইটিকে আগে। আমাদের এন্ডাওমেন্ট আপনি নিজেই দেখেন ঢাকা ইউনিভার্সিটির বাজেটে রিসার্চের জন্য কয় টাকা আছে। জি, আমরা আজকে শেষ করি। আজকে আসলে আলোচনাটা খুব জটিল। আওয়ামী লীগের ৭৫ বছর একটা মানে সামগ্রিকভাবে দেখা খুব কঠিন, সময়েরও ব্যাপার। আমরা এক একটা দিক বিচ্ছিন্নভাবে আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু এই আলোচনার উদ্দেশ্য একটাই, ইতিহাসের বাঁকবদলে আওয়ামী লীগ নিজেকে অভিযোজিত করে মেইন স্ট্রিমে ছিল, বাংলার আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে, স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে, কিন্তু ভবিষ্যতের আওয়ামী লীগ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে। আওয়ামী লীগ কি ৯১-এর পরাজয়ের পর ভালো ক্যান্ডিডেট দিয়ে শুধুই ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে? সামরিক বাহিনী থেকে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করা হয়েছে, অভ্যুত্থানগুলি ছাড়াও ৯১ কিংবা ২০০১। সেই কারণে কি তাদেরকে অন বোর্ডে নিতে দিয়ে ছাড় বেশি দেওয়া হচ্ছে? সচিবরা, ডিসিরা ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন কিংবা ২০০১-এর নির্বাচনে যে উল্টা পথে যাত্রা শুরু করে আওয়ামী লীগের নিশ্চিত বিজয় ঠেকিয়ে দিয়েছে, সেখানেও তাদেরকে ব্রাইভ করতে যে তাদের হাতেই বন্দী হয়ে যাচ্ছে। নানা প্রশ্ন আসছে। বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ হয়েছে, বৈষম্য বাড়ছে। এটা কি পুঁজিবাদের অবশ্যম্ভাবী ফল কিনা? আওয়ামী লীগের লিডারশিপের কাছে কোনো কিছুই অজানা নয়, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরবর্তী লিডারশিপ নিয়ে জনমনের প্রশ্ন আছে। আওয়ামী লীগ, তার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা অন্যান্য দলগুলিকে পাঠচক্রের মাধ্যমে শোনা যায় আজকাল তারা পাঠচক্র বাদ দিয়ে ধর্মসভা করে, কর্মী সভা বাদ দিয়ে। এই আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলার গণমানুষের ধমনীতে যে আদর্শ, যে আদর্শের ভিত্তিতে এই দেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে, সে আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা? তবে এই প্রশ্নগুলি আসছে কেবল আওয়ামী লীগকে নিয়ে। কেবল আওয়ামী লীগ এই ৭৫ বছরের ইতিহাসের বাঁকবদলে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে ছিল, আশা আকাঙ্ক্ষার সঙ্গে ছিল এবং ভবিষ্যৎ থাকবে। এবং বঙ্গবন্ধু কন্যা তার জীবদ্দশাতেই আওয়ামী লীগকে তার আদর্শের ভিত্তিতে আবার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করে যাবেন এবং তার অবর্তমানে এক নতুন লিডারশিপ রেখে যাবেন, যারা সত্যি সত্যি বাঙালিয়ানা, অসাম্প্রদায়িকতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করবে। সকলকে ধন্যবাদ।